অনেকের দিনে শুরুটা হয় এক অদ্ভুত মেজাজে। আকাশটা আজ বেশ পরিষ্কার, সূর্যটা খানিকটা আগে তার সোনালি আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। শহরের অলস মোড়গুলোতে এখনো ভোরের কুয়াশা লেগে আছে। এমন সময় অনেক আহমের হেঁটে আসছে। তার চলনে এক ধরনের ভাব লেগে আছে যা আশেপাশের সবার চোখ এড়ায় না। টং দোকানের সামনে আসে দাঁড়ানো অনেক। দোকানের মালিক অর্থাৎ সেই মামা সবেমাত্র তার দোকানটি খুলেছে। চা আর সিগারেটের মৃদু গন্ধ বাতাসে মিশে যেতে শুরু করে। মামা একটা সিগারেট দাও তো। এই নাও মামা। এই নিন টাকা। অনেক পকেট থেকে 500 টাকার একটি নোট বের করে এগিয়ে দেয়। দোকানি নোটের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। সে বলে, মামা কেবল দোকান খুলেছি, খুচরা টাকা তো আমার কাছে নেই, আপনি বরং খুচরা করে দিয়ে যান। আচ্ছা লাগবে না, রেখে দাও পুরোটা। কিন্তু মামা। আরে রেখে দাও তো। আমি কাজ প্রথমে এখান থেকে সিগারেট নিচ্ছি নাকি? পরে দরকার পড়লে নিয়ে যাবো, অসুবিধা কোথায়? আচ্ছা ঠিক আছে মামা। দোকানি আর কথা বাড়ায় না। অনেক পরে এসে এমনিতেও চা সিগারেট খাবে, তখন না হয় শোধ করবে। অনেক বলে, লাইটারটা দাও। এই নিন। দোকানি লাইটারটি এগিয়ে দেয়। অনেক সিগারেট ধরিয়ে তাতে লম্বা একটা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে সোজা হাঁটতে থাকে। আপনাদের তো ছেলেটার সঠিক পরিচয় দেয়া বাকি। ছেলেটার নাম অনেক আহমেদ। তার মা বাবা অনেক আদর করে এই নাম রেখেছিল, কিন্তু এলাকার মানুষ তাকে বখাটে মাস্তান গুন্ডা নামেই জানে। কারণ মারামারি, অহেতুক বিরক্তি করা কাউকা আর রাহাজানি যেন তার কাছে প্রতিদিনের সাধারণ ঘটনা। এই ধরনের খারাপ কাজ করতে তার একটু দ্বিধাবোধ বা সংকোচ বা সংকোচ হয় না। অনেক বর্তমানে অনার্স 4th ইয়ারে পড়ছে। টানা 3 বছর ধরে সে একই ক্লাসে পড়ে আছে। কোনো উন্নতি হচ্ছে না। সে বছরে 365 দিনের মধ্যে হাতে গোনা 6 থেকে 7 দিন ক্লাসে যায়। কলেজের প্রতি তার বিন্দু মাত্র আগ্রহ নেই। আজ কিভাবে যেন অনেক ভার্সিটির দিকে যাচ্ছে, কিন্তু তার ঘাড়ে কোনো ব্যাগ নেই, হাতে কোনো খাতা নেই, পকেটে কোনো কলম পর্যন্ত নেই। শুধু হাতে সিগারেট নিয়ে তাতে টানতে টানতে সে কলেজের ভেতরে প্রবেশ করে। কলেজের প্রিন্সিপাল তাকে কিছু বলার সাহস পান না, কারণ প্রিন্সিপাল তাকে ভীষণ ভয় পায়। অনেক একদিন তার একজন ক্লাস টিচারকে পুরো ক্লাস কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল, কারণ সেই টিচার অনেকে ক্লাসের মধ্যে কান ধরে দাঁড়াতে বলেছিল। অনেকেই কলেজের একরকম অঘোষিত রাজা, তাকে সবাই সমীহ করে চলে। অনেক কলেজের ভেতরে ঢুকে তার বন্ধুদের আড্ডার জায়গায় যায়। তার বন্ধুদের কাছে গিয়ে কিছুটা আলস্য ভরে জিজ্ঞাসা করে, কিরে তোরা কেমন আছিস সবাই? আমরা তো অনেক ভালো আছি, কিন্তু তোর কোনো খোঁজ খবর নেই। সারাদিন কোথায় থাকিস কিছুই তো বুঝি না। আমাদের সাথে কি তোর দেখা করতে ইচ্ছা হয় না? আর বলিস না, কলেজ আসতে মন চায় না। তো কি করতে চাই মন শুনি? আচ্ছা বাদ দে তো সব। আজ কলেজে এত নতুন নতুন স্টুডেন্ট দেখছে, ব্যাপার কি? সে কি, তুই কিছু জানিস না? আজ তো বছরের প্রথম ক্লাস হবে নতুনদের। ও তাই বলি, নতুন নতুন স্টুডেন্ট কলেজে এত ভিড় করছে। তুই তো কলেজে আসিস না, জানবে কি করে? আচ্ছা চল তো একটু কলেজটা ঘুরে দেখি, অনেকদিন হলো কলেজে আসি না। আচ্ছা ঠিক আছে চল। তারপর ওরা সবাই মিলে কলেজ ঘুরতে থাকে। আজ কলেজে বছরের প্রথম ক্লাস হবে, আর সেই খবরও অনেক জানে না। তাহলে আপনারাই ভেবে দেখুন সে কেমন ছাত্র। সবাই মিলে ঘুরতে ঘুরতে কলেজের ক্যান্টিনে যায়। ক্যান্টিনে গিয়ে তারা সবাই মিলে বসে গল্প করছে। হঠাৎ এমন সময় একটা মিষ্টির সুগন্ধ ছড়িয়ে দিয়ে এক অপরূপা মেয়ে অনেকের পেছনে এসে দাঁড়ায়। অনেক তখন তার বন্ধুদের সাথে অন্য মনস্ক হয়ে কথা বলছে। মেয়েটি মৃদু স্বরে অনেককে লক্ষ্য করে বলে, হ্যালো, আমি আনিকা। আপনার নামটা জানতে পারি? অনেক। অনেক পেছনে না তাকিয়ে তার নাম বলে দেয়। মেয়েটির সাথে সাথেই বলে, বাহ, দুজনের নামের মধ্যে অনেক মিল আছে তো দেখছি। আচ্ছা, আপনি তো মনে হচ্ছে অনেক সিনিয়র। আনিকা এবার পিছনে সরে এসে অনেকের মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে কথাটা। হ্যাঁ। আচ্ছা, আমি আগে খুলনাতে থাকতাম মা বাবার সাথে। বাবা নিয়ে এসেছে ইউনিভার্সিটি ট্রান্সফার করে। আমি 4th বর্ষে ভর্তি হলাম। তোমাদের দেখে সিনিয়র মনে হলো। আমরা কি বন্ধু হতে পারি? সরি, পারবো না। কেন, বন্ধু হলে সমস্যা কোথায়? হ্যাঁ মেয়ে, আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, আপনাকে বললাম তো বন্ধু হতে পারবো না, তো কি চান এখন? অনেক বিরক্ত হয়ে ওঠে, তার চোখে স্পষ্ট বিরক্তি। আনিকা অনেক সুন্দর একটি মেয়ে। অনেক ছেলে তার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু সে ভুলেও কোনো ছেলেকে পাত্তা দেয় না। যদিও আনিকা সিনিয়র ছেলে পছন্দ, অথচ আজ সে নিজ থেকে
একজন ছেলের সাথে বন্ধুত্ব করতে গেল আর সেই ছেলেটা তার সাথে এমনভাবে কথা বলছে। আনিকা তো কিছুতেই এই অপমান মেনে নিতে পারছেন না। তার রাগ যেন ফেটে যাচ্ছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর আনিকা নিজেকে সামলে নিয়ে বলে, কি চাই মানে? আমি এই এলাকার মেয়রের মেয়ে, আর আপনি আমার সাথে এইভাবে কেন কথা বলছেন? তো আপনার সাথে কিভাবে কথা বলতে হবে? হ্যাঁ, অনিকের গলার স্বর আরো রুক্ষ হয়ে ওঠে। সে বিরক্ত। এভাবে কারোর ক্ষমতার পরিচয় দিক অনেকের সামনে। অনেক তা একদমই পছন্দ করে না। রাগ দেখাও কেন? আমি নতুন ভর্তি হয়েছি, আমার তোমাকে দেখে বন্ধুত্ব করতে ইচ্ছে হলো। আশেপাশে দেখে কাউকে ভালো লাগেনি, তোমাকে দেখে ভালো লেগেছে। আমার সাথে তোমাকে বন্ধুত্ব করতে হবে। ধুর, অনেকদিন পর কলেজে আসলাম, মুডটাই নষ্ট করে দিল। ধ্যাত, আর ভালো লাগে না। অনিকার কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায়। অনিক সেখান থেকে চলে যায়। আর এদিকে আনিকা রাগে ফুঁসতে ফুঁসতে ভাবতে থাকে। ওহে চান্দু, এই এলাকার যত ছেলে আছে সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চায়। তুই কোন মহারাজা, হ্যাঁ, যে আমার সাথে বন্ধুত্ব করতে পারবি না? ভালোই ভালোই বন্ধুত্ব করতে চাইলাম দেখে ভাব নিলি, তাই না? নিজেকে কি ভাবিস? হ্যাঁ, তুই আজকে আমার বন্ধুত্ব গ্রহণ করলি না তো দেখিস একদিন তোকেই আমি আমার হাজবেন্ড বানাবো। এটা আমার চ্যালেঞ্জ। আনিকা তার ক্লাসের দিকে হেঁটে যায়। ক্লাসের টিচার আনিকার পরিচয় জানতে চায়। আনিকা তার পরিচয় দেয়। সে মেয়র সাজ্জাদের মেয়ে। সাজ্জাদ বেশ পাওয়ারফুল লোক, তবে টিচার সবার সাথে কথা বললেও অনেককে এড়িয়ে যায়। এটা দেখে আনিকা বেশ অবাক হয়। সে মনে মনে ভাবে, ক্লাসের সবার সাথে স্যার কথা বলল কিন্তু তার সাথে কোনো কথা বলল না। এর মানে এর মধ্যে কোনো না কোনো কারণ আছে অবশ্যই। এরপর 2 ঘন্টা ক্লাস চলে। ক্লাস ছুটি হওয়ার পর সবাই যে যার মতো বাসায় ফিরতে থাকে। অনেক রাস্তার মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ এমন সময় সে তার পেছন থেকে গাড়ির তীব্র হর্ন শুনতে পায়। পিপ পিপ পিপ। অনেকের মাথা গরম হয়ে যায়। সে ভাবে কে এত জোরে বারবার হর্ন দিচ্ছে। পিপ 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 পিপ। এটা ভেবে অনেক পিছন দিকে তাকায়। পিছন দিকে তাকিয়ে দেখে গাড়ির মধ্যে একজন সুন্দরী মেয়ে বসে আছে, কিন্তু তখন তার মুখটা ভালো করে দেখা যাচ্ছে না। একটু পর আনিকা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে বলল, এই যে মিস্টার, কি সমস্যা? রাস্তার মাঝখানে দিয়ে এইভাবে হেঁটে যাচ্ছেন কেন? আর মানুষ চলাচল করবে না? অনেক তখন আনিকাকে চিনতে পারে না, কারণ ক্যান্টিনে কথা বলার সময় অনেক মাথা নিচু করে কথা বলছিল, তাই মুখটা দেখতে পায়নি। অনেককে চুপ করে থাকতে দেখে আনিকা আবার বলল, কি ব্যাপার, এভাবে চুপ করে আছেন কেন? কথা বলতে জানেন না নাকি? সরি, আসলে বুঝতে পারিনি। বুঝতে পারেননি নাকি গাড়িতে সুন্দর মেয়ে দেখে লোভ সামলাতে পারেননি, তাই রাস্তা আটকে কথা বলার চান্স নিলেন? মিস, মুখ সামলে কথা বলুন। অনেকের মেজাজ এবার সপ্তমে চড়ে যায়। অনেকের রাখতে থেকে আনিকা আবার বলে, আমি মিথ্যে কি বললাম? হ্যাঁ, সুন্দরী মেয়ে দেখলে সব ছেলেরাই একটু একটু এমন করে, এটা বলতে হয় না? অনেক এবার আর কোনো কথা না বলেই সোজা হাঁটা ধরে সেখান থেকে। আনিকা তখন আর কিছু বলল না, কারণ একদিনে বেশি কিছু করা উচিত হবে না, ধীরে ধীরে এগোতে হবে। আর তাই আনিকা গাড়িতে উঠে গাড়ি স্টার্ট করে বাসায় চলে যায়। অনেক বাসায় গিয়ে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়ে। সে যেন হাঁপ ছেড়ে বাঁচল। কলেজ বন্ধু আর সেই মেয়েটার কারণে মেজাজটা বিগড়ে আছে। সে বালিশে মাথা দিয়ে চোখ বুজে, যেন বাইরের সব ঝামেলা থেকে নিজেকে দূরে রাখতে চাইছে। এমন সময় হঠাৎ করে অনেকের ফোনটা বেজে ওঠে। হ্যালো ভাইয়া, আপনি কোথায় আছেন এখন? ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠস্বর ভেসে আসে। সেই সাথে ওই মেয়ের কান্নার শব্দ শুনতে পেয়ে অনেক দ্রুত নিজেকে সামলে নিয়ে বলে, আমি বাসায় আছি, কিন্তু আপনি কে আর কান্না করছেন কেন? ভাইয়া, আমার অনেক বড় বিপদ হয়ে গেছে। আমি যাকে ভালোবাসতাম সে আমার সাথে প্রতারণা করেছে। আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে একটা নিস্তব্ধ বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিল। তারপর সেখানে সে সহ তার আরো 3-4টা বন্ধু মিলে আমাকে গণধর্ষণ করার চেষ্টা করেছে। আমি অনেক কষ্টে সেখান থেকে পালিয়ে এসেছি। ওরা আমাকে খুঁজছে ভাইয়া। ওরা যদি আমাকে পায় তাহলে খুন করে ফেলবে। এখন আপনি আমাকে বাঁচাতে পারেন ভাইয়া। মেয়েটি কাঁদতে কাঁদতে আকুলভাবে অনেককে অনুরোধ করে। অনেক সাথে সাথেই বলে, আচ্ছা, আপনি এখন কোথায় আছেন? এই তো 3 রাস্তার মোড়ে আছি। আচ্ছা, আপনি তাহলে একটা কাজ করুন, ওইখানে পশ্চিমের রাস্তা ধরে একটু সামনে গিয়ে বামে একটা বাড়ি পড়বে। সেই বাড়িতে গিয়ে আমার নাম বলবেন, তাহলে আপনাকে সেখানে আশ্রয় দেওয়া হবে। আর আমি এখনই আসছি। ঠিক আছে ভাইয়া।
অনেক আর দেরি করে না, সে ফোনটা রেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে। তার মুখে এখন কোনো বিরক্তি নেই, আছে কেবল কঠিন এক কর্তব্য বোধ। যে মেয়েটির উপর এত বড় অন্যায় হয়েছে তাকে উদ্ধার করাই এখন তার একমাত্র লক্ষ্য। সে সোজা 3 রাস্তার মোড়ের দিকে ছুটে যায়। সেখানে একটি মেয়েকে দেখে সে অনেক মেয়েটিকে তার গাড়িতে তুলে নেয়। মেয়েটির চোখে ভয় আর আতঙ্কের ছাপ স্পষ্ট। অনেক তাকে আশ্বস্ত করে, তারপর তার আসল গন্তব্যের দিকে রওনা দেয়, মানে সেই ছেলেদের আড্ডার জায়গা। অনেক তার গাড়ি নিয়ে সোজা সেই ছেলেদের আড্ডার কাছে যায়। গাড়ি থামিয়ে অনেক নির্দ্বিধায় গাড়ি থেকে নামে, মেয়েটিকে গাড়িতেই থাকতে বলে। তার চোখে এখন বিন্দু মাত্র ভয় নেই, আছে কেবল আগুনের মতো তেজ। সে ছেলেদের কাছে গিয়ে দাঁড়ায় এবং কঠিন চাহনি দিয়ে তাদের দিকে তাকিয়ে বলে, তোরা নাকি একটা মেয়েকে এনে এখানে ধর্ষণ করতে চেয়েছিলি? তোরা কি ভেবেছিলি এই মেয়েটাকে তোদের নোংরা খেলার শিকার করবি? আর আমি কিছু জানতে পারবো না? কে তুই? আমাদের জায়গা কিভাবে চিনলি? এখানে আসলি কিভাবে? যা প্রশ্ন করেছি উত্তর দে। আমি কি সেটা না হয় পরেই বলবো। তোরা নাকি একসাথে অসভ্যতা করতে চেয়েছিলে? কে বলেছে আমরা অসভ্যতা করতে চেয়েছিলাম? আমরা তো একটু মজা করতে চেয়েছিলাম। কথাটা বলেই ছেলেগুলো হেসে অনেকের কথাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আমার মনে হয় তোরা ভুলে গেছিস কার সামনে দাঁড়িয়ে কথা বলছিস, কার সামনে দাঁড়িয়ে কি বলছিস। হয়তো তোরা জানিস না আমি কে। ও বাবা, আমার ভয় করছে। ওই তোরা আমাকে বাঁচা, আমাকে মেরে ফেলবে। ছেলেগুলো হাসিতে ফেটে পড়ে। অনেকের কথাটাকে স্রেফ ঠাট্টা বলে ধরে নেয়। অনেক মুচকি হাসে, তারপর বলে, তোদের কি আমাকে দেখে ভয় হচ্ছে না? কে বে তুই? আর তুই একাই এসেছিস দেখছি। আমরা কয়জন জানিস? আমার মনে হয় তোরে অনেকের নাম শুনিস নে, তোরা বুঝবি। কি? কে অনেক? কি এতই সস্তা জিনিস যে এভাবে আমাদের কাছে আসবে? যা ভাগ শালা। তারা অনেকের নাম শুনেছে কিন্তু কখনো চোখে দেখেনি, আর তাই এত সাহস দেখাচ্ছে। অনেক আবারও মুচকি হাসে। আচ্ছা দাঁড়া, তোদের দেখাচ্ছে মজা। এই বলে অনেক তার কোমর থেকে একটা চাকু বের করে। মুহূর্তের মধ্যেই সবার উপর ঝাঁপিয়ে পড়ে অনেক। তার গতি আর শক্তি এতটাই দ্রুত যে ছেলেগুলো কোনো প্রতিরোধ করার সুযোগই পায় না। একে একে সবাইকে সে মাটিতে শুয়ে দেয়। মারামারি খুন খারাপি অনেকের কাছে প্রতিদিনের ব্যাপার, তাই তার হাতে এই ছেলেগুলো স্রেফ খেলনা মাত্র। কারোর কবজিতে, কারোর রানের উপরে ছুরি চালিয়েছে অনেক। সবাই যন্ত্রণায় কাতরাচ্ছে। শোন, আর যদি কোনোদিন এই এলাকার কোনো মেয়ের দিকে তোরা চোখ তুলে তাকাস তবে তোদের অবস্থা এর চোখ খারাপ হবে। তোদের হাত পা নয়, এরপর জান নেব, মনে রাখিস। অনেকের এই হুট করে এখানে আসা আর তাদের যেভাবে পিটিয়েছে তা দেখে ছেলেগুলো ভয়ে কাঁদতে শুরু করে। তারা কোনো মতে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু অনেকের ভয়ে কেউ আর এক পাও এগোতে সাহস পায় না। অনেক মেয়েটির দিকে একবার তাকায় যে গাড়িতে বসে কাঁপছে। অনেক তখন সেই মেয়েটির দিকে তাকিয়ে মৃদু হাসি হেসে বলে, আর কোনো চিন্তা নেই, তুই এখন সম্পূর্ণ সুরক্ষিত। তারপর অনেক মেয়েটিকে নিয়ে সোজা তার নিরাপদ আশ্রয়ের দিকে রওনা দেয়। অন্ধকার ঘনিয়ে আসছে, কিন্তু অনেকের মনে এক অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে। হয়তোবা এই বখাটে জীবন তাকে খারাপ কাজের পথে টেনে নিয়ে গেছে, কিন্তু আজও তার ভেতরে ন্যায় আর সত্যের জন্য লড়াই করার সাহসটা বেঁচে আছে। এরপর কিছুদিন কেটে যায়। অনেক কি যেন একটা জরুরি কাজে কোনো একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় গিয়ে সে প্রচণ্ড জ্যামে আটকা পড়ে। রাস্তায় এত জ্যাম ছিল যে অনেক চেষ্টা করেও তাড়াতাড়ি যেতে পারছিল না। অনেক জ্যাম ছোটার অপেক্ষায় বিরক্তি নিয়ে বসে আছে। ঠিক অনেকের পাশেই আনিকাও তার গাড়ি নিয়ে এই জ্যামে আটকা পড়েছে। আনিকা অনেককে লক্ষ্য করে তার সাথে কথা বলতে চায়, কিন্তু অনেক এখানে তাকে কোনো পাত্তাই দেয় না। অনেক এমন ভাব করে যেন আনিকা তার চোখে পড়েনি। আনিকা এবার প্রচণ্ড রেগে যায়। সে মনে মনে ভাবে, কিসের এত অহংকার? হ্যাঁ, আমার মতো একটা সুন্দরী মেয়ে তার সাথে কথা বলতে চায়, আর সে আমাকে কোনো পাত্তাই দেয় না। ওকে আমি শায়েস্তা করেই ছাড়বো। তোকে যদি আমি আমার বশে আনতে না পারি তাহলে আমিও চেয়ারম্যানের মেয়ে নই। আনিকা এটা ভেবে স্থির করে আজকে ওকে একটা শায়েস্তা করতেই হবে। তাই আনিকা অনেকের গাড়ির পিছু নেয়। অনেক যেতে যেতে একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। এলাকাটা একদম নিস্তব্ধ।
ঘন জঙ্গল আর তার মধ্যে কোনো বস্তি নেই, আশেপাশে কোনো বাড়িঘর নেই। অনেক যেতে যেতে একটা পুরনো বাড়ির সামনে তার গাড়ি রেখে বাড়ির ভেতরে চলে যায়। আনিকাও চুপি চুপি অনিকের পেছন পেছন যায়। আনিকা দেখতে পায় ঘরের মধ্যে একজনকে একটা চেয়ারে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা, পাশে আরো কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। অনেক কিছুক্ষণ লোকটাকে বলল, অনেক হয়েছে বস, আর না, তোর সময় ফুরিয়ে গেছে, বুঝছিস? এবার তোকে কে বাঁচাবে রে? অনেকদের কথা ঠিক বুঝতে পারছে দূর থেকে। এরপর হঠাৎ অনেক তার কোমর থেকে একটি ধারালো চাকু বের করে সোজা লোকটার বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। রক্তে ভিজে যায় লোকটির শার্ট। এই দৃশ্য দেখে আনিকা যেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। সে ভাবতে শুরু করে, এটা আমি কাকে দেখছি? এটা কি সেই অনিক যাকে কলেজের সবাই ভয়ের চোখে দেখে? অনিককে দেখে সবাই কত ভদ্র ভাবে, আর তার ভদ্রতার আড়ালে এমন হিংস্রতা লুকিয়ে আছে। আনিকা এতদিন অনেক নামের একটা বখাটেকে জানতো। এলাকার সবার মুখে শুনেছে এই বখাটের নাম, শুনেছিল অনেক অনেক খারাপ একটা ছেলে। সে সারাদিন মারামারি খুন খারাপি করে বেড়ায়। আমি আজ যাকে দেখছি তাহলে সেই অনেক যাকে সবাই বখাটে নামেই জানে। আমি কোনোদিন ভাবতেও পারিনি অনেক এমন বখাটে বেরোবে। আনিকা এসব ভাবতে ভাবতে ভেতরে ভেতরে কেঁপে ওঠে। আনিকা না চাইতেও তার মনের মধ্যে অনেকের জন্য গভীর ঘৃণা জমতে থাকে। আনিকা এখন অনেককে অনেক ঘৃণা করে। সে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ায় না। সে চুপি চুপি সেখান থেকে সোজা তার বাসায় চলে যায়। আনিকা অনেকের এই ভয়ানক রূপ কিছুতেই মেনে নিতে পারছিল না। তার মনে হয় সে একটি ভয়ঙ্কর দানবে দেখেছে। এর কিছুদিন পর অনেক একটা পরিচিত চায়ের দোকানে বসে সিগারেট খাচ্ছিল। তখন তার পাশ দিয়ে হাসান যাচ্ছিল। হাসানকে দেখে অনেক ডাকে, কিরে, কোথায় যাস এভাবে? ওহ, তুই এখানে? আর আমি তোকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। কেন রে? আমাকে এভাবে খোঁজার কারণ কি? কেন, তুই কিছু জানিস না? আমি আবার কি জানবো? আরে সামনে তো কলেজে অনুষ্ঠান। কলেজে কিসের অনুষ্ঠান? আরে এমনি কলেজে কুইজ প্রতিযোগিতা হয়েছিল, তারই পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আর অনুষ্ঠান যেন ভালো মতো হয় সে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছে। তো ভালো কথা, তোরা কাজ করবি, অসুবিধা কোথায়? আর আমি ওইসবের ভিতরে নাই, আমার ওইসব একদম ভাল লাগে না। না রে দোস্ত, তোকেও আমাদের সাথে থাকতে হবে। আরে তুই তো জানিস আমার ওইসব ভাল লাগে না, তাহলে কেন এইভাবে বলছিস? আরে আমরা তো একা সব কিছু সামলাতে পারবো না, তোকে থাকতে হবে দোস্ত। প্লিজ না করিস না, এটা আমাদের প্রেস্টিজের ব্যাপার। আচ্ছা ঠিক আছে, যা। তো কাকে কাকে দায়িত্ব দিয়েছে? আমাকে, সজল, রাব্বি, সুমন, রোকন, পাপ্পি, রাকিব, আনিকা আর তুই, আমাদের সবাইকে থাকতে হবে। আচ্ছা, এই অনেকটা কে রে? কেন, তুই চিনিস না? আমি কি করে চিনবো? ও হ্যাঁ, তাই তো, তুই তো কলেজে যাস না, চিনবি কিভাবে? আরে এটা হলো আমাদের মেয়র সাহেবের মেয়ে আনিকা। ও আচ্ছা, ভালো। আচ্ছা তাহলে থাক, আমি যাই। এটা বলে অনেক সেখান থেকে চলে গেল। অনেকে কেউ বোঝে না সে কখন কি করে, কেউ জানে না বা কেউ বোঝার চেষ্টা করে না। অনেকের যখন যা মন চায় তখন তাই করে, আর তাই কেউ কখনো তাকে বিরক্ত করে না। এদিকে হাসানও সেখান থেকে চলে গেল। কলেজে অনুষ্ঠানের আগের দিন হাসান অনেককে ফোন করে। হ্যালো দোস্ত, কোথায় তুই? এই তো বাসায় আছি। কেন রে? তাড়াতাড়ি কলেজে আয়, চলে আয়। এখন এই সময় কলেজে কেন? আরে তুই কি ভুলে গেলি? কালকে কলেজে অনুষ্ঠান, তোর সব কিছু ব্যবস্থা করতে হবে না? এখনই যেতে হবে? হ্যাঁ, এখনই চলে আয়, আমরা কলেজে আছি। আচ্ছা ঠিক আছে, তোরা থাক, আমি আসছি। ফোনটা কেটে দিয়ে অনেক দ্রুত চলে গেল কলেজে। কলেজে গিয়ে সবাই মিলে অনুষ্ঠানের সব ব্যবস্থা করছে। এরপর সবাই মিলে কাজ ভাগাভাগি করে নিল। সবাই ভাগাভাগি করে নেওয়ার শেষে হাসান অনেককে বলল, আরে যা তো, দুজনে বাজার করে নিয়ে আয়। কেন, আমি এখানে থাকি না? দেখছিস তো আমরা সবাই কাজ করছি, তুই ওর সাথে যা। ওকে। এটা বলে সবাই যে যার মতো কাজে লেগে পড়ে। এদিকে অনিক এবং আনিকা একা রয়ে যায়। আনিকা অনিককে একা পেয়ে এবার সুযোগ ছাড়তে চায় না। সে সরাসরি অনিককে লক্ষ্য করে বলে, এই যে গুন্ডা মাস্তান অনেক। অনেক আনিকার মুখে তার এই নাম শুনে একটু অবাক হয়ে যায়, কারণ কলেজের ভেতরে কেউ তাকে এই নামে ডাকে না। কলেজের সবাই তাকে অনেক ভালো ছেলে ভাবে। আনিকার মুখে এমন কথা শুনে অনেক তাকে পাল্টা প্রশ্ন করে, আচ্ছা মিস, আমি গুন্ডা বা মাস্তান না। কে গুন্ডা আর কে গুন্ডা না সেটা আমার খুব ভালো করেই জানা আছে। আপনি একজন খুনি, সবটা জানি আমি। আপনি কথায় কথায় মানুষ খুন করেন। অনেক আনিকার মুখে এমন ভয়ঙ্কর কথা শুনে এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। আনিকা তাই দেখে আবারও বলল,
আমি কোনো বখাটের সাথে বাজার করতে যেতে পারবো না। পারবেন না কেন? আমি যে আপনার সাথে যাব, কে জানে আপনি আমাকে খুন করবেন না বা কিডন্যাপ করে নিয়ে যাবেন না। যদি আমাকে মেরে ফেলেন তখন আমি কি করব? আর তাই আমি একজন খুনির সাথে বাজারে যেতে পারবো না। আনিকা ভয়ে ভয়ে কথাগুলো বলে, তার চোখে স্পষ্ট ঘৃণা। আনিকা কথাগুলো শেষ করে দ্রুত সেখান থেকে চলে গেল। এদিকে অনেকের মনের কোনো পরিবর্তন নেই, সে যেমনই ছিল তেমনই রয়ে গেল। কারণ তাকে রোজই এমন নাম শুনতে হয়, আজকের প্রথম না। আর তাই সে আনিকার কথাই কিছু মনে করেনি। এদিকে অনেকের উপর যেহেতু বাজারের দায়িত্ব দেওয়া হয়েছে, তাই অনেক একাই বাজার করতে চলে গেল। অপরদিকে আনিকাও কোনো একটা ব্যক্তিগত কাজের জন্য বেরিয়ে পড়ে। আনিকা তার বাবার গাড়ি নিয়ে কাজে বের হয়। রাস্তায় যখন আনিকা আবার জ্যামে আটকা পড়ে, ঠিক তখন আনিকার গাড়ির কাছে একটা ছোট্ট মেয়ে এসে দাঁড়ায়। আনিকা তার গাড়ির মধ্যে বসে সামনের তাকায়। মেয়েটি আনিকার গাড়ির জানালার কাছে এসে দাঁড়ায়। মেয়েটি মিষ্টি হাসি দিয়ে আনিকাকে লক্ষ্য করে বলে, আপা ফুল নেবেন? ফুলগুলো কত পিস করে? 10 টাকা করে আপা। আচ্ছা, তাহলে আমাকে 10টা ফুল দাও। এই নিন আপা। ছোট্ট মেয়েটি ফুলগুলো এগিয়ে দেয়। আনিকা পকেট থেকে 500 টাকার নোট বের করে বলে, নাও টাকা। আপা আমার কাছে তো ভাঙতি নেই। আচ্ছা, সমস্যা নেই, ওইটা তোমার কাছে রেখে দাও। ঠিক আছে আপা। তারপর মেয়েটি সেখান থেকে চলে যায়। এদিকে আনিকা জ্যাম থেকে বেরিয়ে একটু সামনে এগোতেই দেখে সেই মেয়েটি এখন অনেকের গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। আনিকা কৌতূহলী হয়ে অনেকের দিকে এগিয়ে যায়। সে লক্ষ্য করে অনেক মেয়েটিকে বলছে, কি অবস্থা রিয়া? এই তো ভাইয়া, খুব ভালো। তোমার কি অবস্থা? এই তো, তোমাদের দোয়ায় আছে। আচ্ছা, সবাইকে ডেকে নিয়ে আসো, খেতে যাব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু অপেক্ষা করো। আচ্ছা। তারপর রিয়া সব ছেলে মেয়েদের ডেকে নিয়ে আসে, যারা রাস্তায় ফুল বিক্রি করে। এই দৃশ্য দেখে তো আনিকা পুরো অবাক হয়ে যায়। সে অবাক হয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছে। এরপর অনেক তাদের সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢোকে। সে সবাইকে পেট পুরে ইচ্ছা মতো খাওয়ালো। অনেক নিজেও পেট ভরে খেয়ে নিল। এরপর অনেক তাদের সাথে অনেকক্ষণ গল্প করলো, তাদের খোঁজ খবর নিল। অনেক তাদের সাথে অনেকক্ষণ গল্প করার পর তাদেরকে কিছু টাকা দেয় এবং সেখান থেকে চলে গেল। এটা দেখে তো আনিকা আরো অনেক অবাক হয়ে যায়। সে ভাবতে শুরু করে, এটা আমি কাকে দেখছি? এটা কি সেই অনেক যে বখাটে গুন্ডা মাস্তান? এটা কি সেই অনেক যে কথায় কথায় মানুষ মেরে ফেলে? আনিকার মাথায় তখন হাজারো প্রশ্ন ঘোরাফেরা করছে। তার মনে হয় অনেকের জীবনে এমন কোনো রহস্য আছে যা সে জানে না। এরপর আনিকা চিন্তা করলো, ওই বাচ্চাগুলোকে ধরে অনেকের আসল পরিচয় জানতে হবে। আনিকা অনেককে চলে যেতে দেখে এবার সেই বাচ্চাগুলোর কাছে যায়। কথা মতো আনিকা ওই বাচ্চাগুলোর মধ্যে রিয়াকে ডেকে বলে, এ বাবু শোনো, জি আপা বলেন। ছেলেটা কে যে তোমাদের খাবার খাওয়ালো আবার টাকাও দিল? ও ওইটা ওইটা তো আমাদের অনেক ভাইয়া। ওই যে বস্তিটা দেখছেন, আমরা সবাই ওখানে থাকি। অনেক ভাইয়া প্রায় প্রতিদিনই আমাদের কাছে আসে। অনেক ভাইয়া আমাদের খাবার কিনে দেয়, অনেক রকম খেলনা কিনে দেয়। অনেক ভাইয়া আমাদের পড়াশোনা করার জন্য একটা স্কুলের ব্যবস্থা করে দিয়েছে। আমরা সবাই সেখানে পড়াশোনা করতে পারি। খুব ভালো তো। হ্যাঁ আপা, অনেক ভালো। কিন্তু ভাইয়াটার না অনেক কষ্ট, জানেন? তার আবার কিসের কষ্ট? আপা, ভাইয়ার মা বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। ভাইয়া মাঝে মাঝে অনেক কান্না করে। ভাইয়ার যখন কষ্ট হয় তখন আমাদেরও অনেক কষ্ট হয়। আমি প্রায় প্রতিদিনই চুপি চুপি দেখি ভাইয়ার কান্না করা। রিয়া সরল মনে সব বলে। পিচ্চি মেয়েটার মুখে অনেকের এমন কথা শুনে কখন যে আনিকার চোখ দিয়ে পানি ঝরে পড়ল সেটা সে বুঝতেও পারেনি। অনেকের প্রতি আনিকার এক অজানা ভালো লাগা কাজ করতে শুরু করে। তখন থেকে সে বুঝতে পারে অনেককে সে ভুল বুঝেছে। তার বখাটের চেহারার আড়ালে এমন কোমল আর মানবিক একটা মন লুকিয়ে আছে। আনিকা কেমন যেন মায়ায় বন্দী হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপর আনিকা সেখান থেকে চলে যায়। তার মন তখন হাজারটা নতুন ভাবনায় আচ্ছন্ন। অনুষ্ঠানের দিন খুব সকালে আনিকা তাড়াতাড়ি করে কলেজে চলে আসে। আনিকা কলেজে এসে অনেকের জন্য অপেক্ষা করছে। সে ভেবে রেখেছে আজ অনেকের কাছে এসে তার খারাপ আচরণের জন্য ক্ষমা চাইবে। অনেকক্ষণ সময় পেরিয়ে গেল, কিন্তু অনেকের কোনো দেখা নেই। এদিকে অনুষ্ঠানের সময় হয়ে যাচ্ছে, তবুও অনেকের দেখা মিলছে না।
আনিকার এখন কেমন যেন অস্থির লাগছে, কিছু ভালো লাগছে না। আনিকা ভাবছে অনেক এখনো কেন কলেজে আসলো না। এরপর আনিকা হঠাৎই হাসানকে দেখতে পায়। আনিকা হাসানকে ডেকে বলল, হাসান, অনেক কোথায়? সে তো অনুষ্ঠানে আসবে না। কেন আসবে না কেন? তার তো এসব অনুষ্ঠান ভালো লাগে না, যদিও কখনো অনুষ্ঠানে আসে তাহলে কিছুক্ষণ থেকেই চলে যায়। আচ্ছা, তুমি ওকে একটু আসতে বলো না। ওকে বলে কোনো লাভ হবে না, ও আসবে না। এটা শুনে আনিকার অনেক মন খারাপ হয়ে যায়। সে ভেবেছিল আজকে অনিকের কাছে কালকের ব্যবহারের জন্য মাফ চাইবে, কিন্তু আজকে তার কোনো পাত্তা নেই। আর আনিকার এসব ভেবে কোনো লাভ নেই, কারণ অনিক তাকে একদমই পাত্তা দেয় না। এরপর খুব ভালো করে অনুষ্ঠানটা শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষে আনিকা হাসানের কাছ থেকে অনিকের মোবাইল নাম্বারটা নেয়। এরপর আনিকা ভাবে সে তার পরিচয় গোপন করে অনিকের সাথে ফোনে কথা বলবে। সে দেখতে চায় অনিক কেমন প্রতিক্রিয়া দেখায়। কথা মতো আনিকা বাসায় গিয়ে রাতে অনিকের ফোনে কল করে। অনিক তার ফোনে আননোন নাম্বার দেখে একটু অবাক হয়ে যায়। তারপর সে ফোনটা রিসিভ করে। ফোনটা রিসিভ করে অনিক বলতে লাগলো, হ্যালো, কে বলছেন? আমি তোমার স্বপ্নের রানী বলছি। কেমন আছো আমার স্বপ্নের রাজকুমার? এই, কে আপনি? আর এসব কি ফালতু কথা বলছেন? আমি ফালতু কথা বলছি না, আমি তোমার রানী বলছি। তুমি আমায় চিনতে পারছো না? সরি, আমি আপনাকে চিনতে পারছি না। আপনার পরিচয়টা দিন, নাহলে আমি ফোনটা রাখলাম। আরে সত্যি বলছি, আমি তোমার রাজকুমারী। কেন আমায় চিনতে পারছো না তুমি? শোনেন, আমার ফাজলামো করার একদম সময় নেই। যদি কিছু বলার থাকে সরাসরি বলে ফেলুন, আর নাহলে ফোনটা রেখে দিলাম। আরে আরে, এত রাগ কেন করো? রাগলে কিন্তু তোমায় একটুও ভালো দেখায় না। ছেলেদের রাগ করা মানায় না, উল্টো মেয়েরা রাগ করবে আর ছেলেরা মেয়েদের রাগ ভাঙাবে। হ্যাঁ মিস, শুনুন, আপনার ফালতু বকবক শোনার সময় আমার নেই। বাই। আর ফোন দেবেন না। হ্যালো অনিক, অনিক, হ্যালো। অনিক ফোন কেটে দেয়। তারপর ঠাস করে ফোনটা কেটে যায়। আনিকা এবার বেশ রেগে গেল। সে অনিকের কাছে কোনোভাবেই পাত্তা পাচ্ছে না, না সামনাসামনি না পরিচয় গোপন রেখে। এবার সে কি করবে কিছুই বুঝতে পারছে না। আনিকা এবার ভাবলো তার আসল পরিচয় দিয়ে কথা বলার চেষ্টা করবে, যা হবার হবে, দেখা যাবে। সে যে কোনোভাবে অনিকের মনোযোগ পেতে চায়। এটা ভেবে আনিকা আবার ফোন করে। কি ব্যাপার, আপনি আবার ফোন করেছেন? আরে অনিক, তুমি চিনতে পারলে না আমায়? আমি অনিকা। কোন আনিকা? তুমি কয়টা অনিকাকে চেনো? হ্যাঁ, সরি, ভালো করে পরিচয় দিন, নাহলে কথা বলবো না। আরে কথায় কথায় এত রাগ কেন করো? হ্যাঁ, আরে আমি মেয়রের মেয়ে। আমার কণ্ঠ শুনে আমাকে চিনতে পারছো না? সরি, আপনাকে চেনার জন্য আমি বসে নেই। কি বলার জন্য ফোন করেছেন সেটা বলেন। আনিকা অনিকের মুখে এমন কথা শুনে অনেক রেগে যায়। আনিকা মনে মনে ভাবছে কিসের এত ভাব, হ্যাঁ? নিজে থেকে কথা বলতে গিয়েছে, এই জন্যই তার এত অহংকার দেখাতে হবে? আমার সাথে একটু ভালো করে কথা বললে কি হয়? হ্যাঁ, কি হলো, আপনি কিছু বলবেন নাকি আমি ফোনটা রেখে দেবো? হ্যাঁ, ফোনটা রাখবে কেন? কথা বলার জন্য ফোন দিচ্ছি না আমি। তাহলে চুপ করে আছেন কেন? যা বলার তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে। আচ্ছা, কালকে একটু ভার্সিটিতে আসতে পারবে? না, কালকে একটু কাজ আছে, কাল যেতে পারবো না। আচ্ছা, তাহলে অন্য কোথাও দেখা করতে পারবে? না, আমার হাতে একদম সময় নেই, আমি কারোর সাথে দেখা করতে পারবো না। বাই, কাজ করছে, এখন ডিস্টার্ব করবেন না। এটা বলে অনিক ফোনটা কেটে দিল। এরপর অনিক তার কাজে লেগে পড়ে। অপরদিকে আনিকা তো পুরোই রেগে শেষ হয়ে যাচ্ছে। তার মনে হচ্ছে আনিকা এখন যদি অনিককে সামনে পেত তাহলে তাকে লবণ ঝাল ছাড়াই কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলতো। আনিকা রেগে বোম হয়ে আছে। অনিকের এই নির্লিপ্ততা তাকে আরো বেশি জেদি করে তুলছে। পরের দিন সকালে মেয়রের গোডাউনে এক ট্রাক সরাসরি অনুদানের চাল আসার কথা। এই চালগুলো গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার কথা, কিন্তু মেয়র সেগুলো আত্মসাৎ করার পরিকল্পনা করেন। অনেক যে তার নিজের জীবনের ঝুঁকি নিয়ে হলেও গরিবদের জন্য কাজ করে সেই খবর জানতে পারে। আর তাই পরের দিন সকালে অনিক এবং তার লোকজন গিয়ে রাস্তার মাঝখান থেকে অনুদানের গাড়ি লুটরাজ করে নিয়ে যায়। এরপর সেই অনুদানগুলো এলাকার সব গরিব অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দেয়। এই কাজ অনেক প্রায় করে, যা মেয়রের অবৈধ আয়ের পথে বাধা সৃষ্টি করে। অপরদিকে চেয়ারম্যান আর মেয়র যখন এই খবরটা জানতে পারে তখন তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন। তিনি সাথে সাথে পুলিশের ফোর্স পাঠিয়ে অনিককে গ্রেফতার করান। এ নিয়ে অনিককে অনেকবার মেয়র সাহেব পুলিশ নিয়ে গ্রেফতার করিয়েছে,
কিন্তু বারবারই সে কোনো না কোনোভাবে জেলখানা থেকে বেরিয়ে আসে। কিন্তু এইবার একটু জটিলভাবে অনেককে গ্রেফতার করানো হয়। মেয়র এবার কোনো ফাঁক রাখতে চান না। পুলিশ তাকে জেলখানায় নিয়ে গিয়ে ইচ্ছামতো মারতে শুরু করে। তারা অনেকের কাছ থেকে অনুদানের ট্রাক কোথায় রাখা হয়েছে সেটা জানতে চায়, কিন্তু অনেক কিছুতেই বলে না। তার শরীর মারের আঘাতে জর্জরিত, কিন্তু তার চোখে সে পুরনো সাহস যা দেখে সবাই ভয় পায়। এদিকে অনেকক্ষণ পর মেয়র থানায় এসে অনেকের কাছে আসে। চেয়ারম্যানের মুখে বিজয়ের হাসি, অনেকের চোখে তখনও বিদ্রোহের আগুন জ্বলছে। কিরে কোনটা গ্যাংস্টার, এবার কোথায় যাবি? এবার তোকে কে বাঁচাবে? চেয়ারম্যান তার দলবল সহ থানায় এসে অনেকের সামনে দাঁড়ান। অনেকের শরীর মারের আঘাতে জর্জরিত, কিন্তু তার চোখে মুখে কোনো ভয়ের চিহ্ন নেই। কথা বলিস না কেন? তোর লজ্জা করে না বারবার আমার সাথে এভাবে পাঙ্গা নিতে? আর কতবার জেলে আসতে যাস? আমি তো বলি মেয়র সাহেব, আর কত আমাকে এসব পুলিশ দিয়ে গ্রেপ্তার করাবেন? সেই থেকে কিছুক্ষণ পর চলে যাব। অনেক ভালোই ভালোই বলছি, আমার অনুদান চালের ট্রাক কোথায় রেখেছিস বলে দে, না হলে কিন্তু তুই আজকে জেলখানার মধ্যেই শেষ হয়ে যাবে। আমিও দেখতে চাই এমন আমাকে এই 4 দেয়ালের মধ্যে বন্দি রাখতে পারেন। ওই অফিসার ওর ইচ্ছা মতো পেরান, যতক্ষণ পর্যন্ত অনুদানের ট্রাক কোথায় রেখেছে না বলবে ততক্ষণ মারতেই থাকবেন। যদি মরে যায় সে ব্যবস্থা আমি দেখব। ঠিক আছে মেয়র সাহেব, আপনাকে সেটা চিন্তা করতে হবে না, আপনি এখন যান, আমি দেখছি ব্যাপারটা। তারপর মেয়র সাহেব থানা থেকে চলে গেল। এদিকে পুলিশ ইন্সপেক্টর অনেককে মারতে শুরু করলেন আবারও। অনেককে অনেকক্ষণ ধরে মেরে যাচ্ছে, কিন্তু অনেকের মুখ থেকে একটা কথাও বের করতে পারে না। চালের ট্রাক কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কেউ জানে না। অনেক যে চালগুলো গরিব অসহায় মানুষদের মাঝে বিতরণ করে দিয়েছে সেটা তো আর তারা জানে না। কিছুক্ষণ পর হঠাৎ করে থানার সামনে অনেকগুলো গাড়ির আওয়াজ শোনা যায়। ইন্সপেক্টর জেলখানার ভেতর থেকে বাইরে বের হতেই দেখে কমিশনার সাহেব থানার ভেতরে ঢুকছে। কমিশনারকে দেখে ইন্সপেক্টর দ্রুত স্যালুট করে। আরে রাখো তোমার স্যালুট, অনেক কোথায়? স্যার সে তো ভেতরে আছে, ওকে অনেক মারলাম স্যার, কিন্তু ওর মুখ থেকে কোনো শব্দ বের করতে পারলাম না। কি তুমি ওকে মেরেছো? তুমি তার পারমিশনে ওকে গ্রেফতার করে এনেছো? হ্যাঁ গ্রেফতার করেছো তো করেছো, আবার মেরেওছো? তোমার সাহস হলো কিভাবে আমার পারমিশন ছাড়া এসব কাজ করার? স্যার মেয়র সাহেব তার নামে মামলা করেছে, আমি কি করব? আর সে তো একটা বখাটে, কিন্তু স্যার আপনি তার হয়ে কথা বলছেন যে, বুঝলাম না। তোমাকে এত কথা কে বলতে বলেছে? হ্যাঁ তাড়াতাড়ি ওকে জেলখানা থেকে বের করো। আর এই নাও তোমার ট্রান্সফার পেপার, তোমাকে রংপুরে ট্রান্সফার করা হলো। স্যার কিছুই বুঝলাম না, আমার অপরাধটা কি? তুমি অনেকে গ্রেফতার করেছো, এটা তোমার অপরাধ। তোমাকে নতুনভাবে এখানে পোস্টিং দিয়েছিলাম, কিন্তু আমি ভাবতেও পারিনি তুমি এমন একটা কাজ করবে। তুমি তাড়াতাড়ি ওকে হাজত থেকে বের করে আনো। ঠিক আছে স্যার, দারোগা সাহেব ওনাকে বের করে নিয়ে আসুন। জি স্যার, আনছি। এরপর অনেককে হাজত থেকে বের করে আনা হয়। অনেকের শরীর মারের আঘাতে জর্জরিত, কিন্তু তার চোখে সে পুরনো হাসি। কমিশনার সাহেব অনেককে দেখে বলে, সরি অনিক, ও এখানে নতুন এসেছে, তাই তোমার ব্যাপারে কিছু জানি না। তুমি প্লিজ কিছু মনে করো না, আর তুমি এখন আসতে পারো। প্লিজ কারোর ওপর রাগ করে থেকো না। ঠিক আছে স্যার, মাঝে মাঝে থানার আবহাওয়া শরীরে না লাগালে ভালো লাগে না। তুমি এসব কি যে বলো না। আচ্ছা বাসায় যাও, পরে কথা হবে তোমার সাথে। ঠিক আছে স্যার, আসছে তাহলে। ইন্সপেক্টর সাহেব, কি বুঝলেন? না জেনে শুনে কাউকে গ্রেপ্তার করতে নেই, বুঝছেন? ইন্সপেক্টরের শরীরের রাগে ফেটে যাচ্ছে অনেকের হাসি দেখে। একে তো তাকে মেয়রের কথায় গ্রেফতার করে এনেছে, তারপর তাকে গ্রেফতার করার জন্য ট্রান্সফার হতে হলো, আবার সে তাকে নিয়ে মজা করছে। এদিকে অনেক থানা থেকে বাসায় চলে যায়। কমিশনারও থানা থেকে চলে গেল। কমিশনার সাহেব থানা থেকে চলে যাওয়ার পর ইন্সপেক্টর দারোগাকে বলে, আচ্ছা দারোগা সাহেব, ও এমন কে যে কমিশনার সাহেব এসে আমার সাথে এমন আচরণ করলেন? স্যার ও হচ্ছে অনেক, আমাদের অনেক। সে গ্যাংস্টার মস্তান হলেও সেটা শুধুমাত্র সমাজের দুর্নীতিবাজদের জন্য। আমাদের মতো গরিবের জন্য সে দেবদূত। সে সব সময় আমাদের মতো গরিবের পাশে দাঁড়ায়। আমাদের যে কোনো সমস্যা হলে সে সেটা সমাধান করে দেয়। আর সমাজে খারাপ কাজ বন্ধ করার জন্যই তাকে এই বাজে পথে আসতে হয়েছে। আর সে এমন বাজে কাজ করে বলে সমাজের চোখে এত সে খারাপ, কিন্তু আমরা জানি স্যার অনেক অনেক ভালো একটা ছেলে। তার মনটা অনেক নরম, সবকিছু ঠিক আছে, কিন্তু তার একটাই কষ্ট, ওর বাবা মা ওকে ভুল বুঝে
বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর থেকেই ছেলেটা সমাজের চোখে বেশি খারাপ হয়ে গেছে। সমাজের দুর্নীতিবাজরা তার নামে প্রায়ই মামলা করে, যার জন্য তাকে প্রায়ই থানায় আসতে হয়, কিন্তু তাকে কেউ থানায় আটকে রাখতে পারে না। সব কিছু ঠিক আছে, কিন্তু আমাকে ট্রান্সফার করানো হলো কেন সেটা জানতে পারি? আপনি তাকে মেরেছেন। আপনার সব থেকে বড় ভুল এটাই যে আপনি মেয়রের কথায় তাকে মেরেছেন। এই সামান্য ভুলের কমিশনার স্যার আমাকে এমন শাস্তি দিবেন? কমিশনার স্যারকে আপনি চেনেন না, আমরা চিনি। কমিশনার সাহেব অনেককে অনেক ভালোবাসে, কারণ অনেক কমিশন স্যারের জীবন বাঁচিয়েছিল। ও আচ্ছা। এরপর আর কি, ইন্সপেক্টর নিজের মনকে মানিয়ে নিয়ে বাসায় চলে যায়। অপরদিকে অনেক বাসায় গিয়ে রেস্ট নেয়। রাত্রে হঠাৎই অনেকের ফোনে রং নাম্বার থেকে কল আসলো। অনেক ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসলো। হুম। ব্যাপার, কে আপনি? আর এভাবে কান্না করছেন কেন? অনিক, আমি আনিকা। কোন আনিকা? দেখো অনিক, আমি এখন মজা করার মুডে নেই। বাবাকে কারা যেন ধরে নিয়ে গেছে। আপনার বাবাকে কেউ ধরে নিয়ে গেছে মানে? আরে তুমি আমায় এখনো চিনতে পারলে না? আমি মেয়রের মেয়ে। বাবাকে একটু আগেই কিছু গুন্ডারা এসে তুলে নিয়ে গেছে। আমরা এখন কি করব কিছু বুঝতে পারছি না। তুমি একটা কিছু করো প্লিজ অনিক, প্লিজ তুমি কিছু একটা করো। আনিকা কাঁদতে কাঁদতে অনুরোধ করে অনেকের কাছে। অনেক বেশ কিছু সময় পর ভেবে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। অনেক কথাটা বলে ফোনটা রেখে দেয়। এরপর অনেক বেরিয়ে পড়ে মেয়রকে খুঁজতে। অনেক সব জায়গায় খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর সে জানতে পারে মেয়রকে একটা গোডাউনে আটকে রাখা হয়েছে। তারপর অনেক সেখানে গিয়ে দেখলো কিছু ছেলে পেলে মেয়র সাহেবকে বেঁধে রেখেছে। অনেক তাদের কাছে গিয়ে বলল, কিরে, তোরা মেয়র সাহেবকে ধরে আনছিস কেন? আমি এর ভিতর আসবো না মানে? তোরা তাকে কেন ধরে এনেছিস সেটা বল। তোরা খারাপ কাজ করিস তো তোদের বাধা দেবে না? কি করবি তোরা? জীবনের পাশে থেকে মনির নামের একটা ছেলে হাতের রড নিয়ে কথাটা বলল। অনেক হেসে দেয়। ওরা বুঝতে পারছে না কার সামনে কথা বলছে। কে বললে এই কথা? সাহস থাকলে সামনে আয়। তাই নাকি? কথাটা বলে অনেক একটা ধারালো চিকন শক্ত ইস্পাতের চাকু বের করলো। তারপর সেখানে মারামারি শুরু হয়ে যায়। অনেক এসব ব্যাপারে খুবই প্রফেশনাল, তাই সে সবাইকে মেরে আহত করে সেখান থেকে মেয়র সাহেবকে উদ্ধার করে নিয়ে আসে। মেয়র সাহেব অনেকের এমন আচরণে অনেক অবাক হন, কারণ তিনি ভাবছে যাকে তিনি এলাকার বখাটে নামে জানে তার বিরুদ্ধে অনেকবার অ্যাকশন নিয়েছে, অনেকবার জেল হাজতে পাঠিয়েছে। সে তাকে বাঁচাবে এটা তিনি কখনো আশাই করেননি। মেয়র সাহেব অনেককে বলে, অনেক, আমি সত্যি কখনো ভাবতে পারিনি তুমি আমাকে এখনো এইভাবে সাহায্য করবে। আমি তোমার বিরুদ্ধে এত অ্যাকশন নিলাম, বিশেষ করে তোমাকে আজকে গ্রেফতার করে যে মার খাওয়ালাম, তারপরেও যে তুমি আমাকে এখানে বাঁচিয়ে আনবে যেটা আমি ভাবতেও পারি না। তুমি আমাকে মাফ করে দিও অনেক, তোমার সাথে অনেক খারাপ আচরণ করেছি। আরে মেয়র সাহেব, কি বলছেন এসব? এসব কথা বাদ দেন তো। আপনি যদি জনগণের দিকে একটু নজর দেন, গরিব অসহায়দের সাহায্য করেন, তাহলে তো আমাকে এসব কাজ করতে হয় না। জনগণও তো আপনাকে ভালোবাসবে। তুমি কোনো চিন্তা করো না অনেক, এখন থেকে আমার এলাকায় গরিব অসহায় বড়লোক সবাইকে এক চোখে দেখব এবং সবাইকে সমান সাহায্য করব। নিজে কোনো জিনিস আত্মসাৎ করব না। যদি মারেন এসব তাহলে তো ভালোই, আর না হলে আমাকে আবারও খারাপ হতে হবে। না অনেক, আমাকে আর কিছু করতে হবে না। এবার থেকে যা করার আমি নিজেই করব। আচ্ছা ঠিক আছে। এরপর অনেক মেয়র সাহেবকে বাসায় পৌঁছে দেয়। তারপর সে তার নিজের বাসায় চলে আসে। আনিকা অনেক খুশি। অনেকের জন্য তার বাবা ফিরে এসেছে। মেয়র সাহেব এরপর থেকে একদম ভালো হয়ে যান। তিনি গরিব অসহায় মানুষদের সাহায্য করতে শুরু করেন। এলাকার মধ্যে কোনো ধরনের প্রতারণা হতে দেন না। অনেকের এই কাজ সমাজকে সত্যি বদলে দিতে শুরু করে। ওদিকে অনেক বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে হঠাৎই তার ফোন বেজে ওঠে। আনিকা এবার নিশ্চিন্ত। অনেক এখন তার ফোন রিসিভ করবে। হ্যালো, কে বলছেন? আমি আনিকা। কোন আনিকা বলছেন? কোন আনিকা ফোন করার কথা ছিল শুনি? ও আপনি, সরি চিনতে পারিনি। তুমি কি, হ্যাঁ, নিজেকে কি ভাবো? তোমার সাথে যতবারই কথা বলতে চাই ততবারই আমায় অ্যাভয়েড করো। দেখো, সত্যি আমি তোমাকে চিনতে পারিনি। হয়েছে, আর মিথ্যে কথা বলতে হবে না। আচ্ছা, এখন ফোনটা রাখছি, ঘুমাবো। কথাটা বলে অনেক ফোনটা কেটে দেয়। এদিকে আনিকা আবারও ফোন দিল,
কিন্তু ফোনটা রিসিভ হয় না। এক সময় অনেক বিরক্ত হয়ে ফোনটা বন্ধ করে রাখে। আনিকা সেটা দেখে আবারও রেগে বোম হয়ে যায়। আনিকা ভাবছে এবার সে কিছু একটা করবেই। অনেককে তার ভালোবাসার জালে তাকে আনতেই হবে। তার মনে এখন অনেকের প্রতি শুধু ঘৃণা নয়, বরং এক গভীর শ্রদ্ধা ও ভালোবাসা কাজ করে। সে বুঝতে পেরেছে অনেক বখাটে মাস্তান নয়, বরং এক ছদ্মবেশী নায়ক। অনেকের কাছে বারবার আনিকা পাত্তা পেতে চায়, কিন্তু অনেক তাকে ইগনোর করে। সকাল তখন প্রায় 11টা বাজে। অনেক রাস্তা দিয়ে হাঁটছে। তার মনে তখনও আনিকার প্রতি এক অদ্ভুত টান এবং একই সাথে এক ধরনের ভয় কাজ করছে। এমন সময় আনিকা সামনে এসে অনেকের রাস্তা ঘিরে ধরে। আনিকাকে রাস্তা ঘিরে ধরে দেখে অনেক বলল, কি ব্যাপার, রাস্তায় ঘিরে ধরলি কেন? তুমি ওইভাবে আমার কলটা কেটে দিলে কেন? আর তোমার ফোনটাই বা বন্ধ কেন রেখেছো? ঘুমেছিলাম, তাই ফোনটা কেটে দিয়েছে। তাহলে ফোনটা বন্ধ কেন রেখেছিলে? আমার ইচ্ছে হয়েছে, তাই ফোন বন্ধ করে রেখেছে। তোর কোনো সমস্যা? অনেক সমস্যা। কি সমস্যা শুনি? কি সমস্যা দেখবে? দাঁড়াও দেখাচ্ছি। এই বলেই আনিকা আর এক মুহূর্ত দেরি না করে অনেকের মাথা ধরে তার ঠোঁটের সাথে আনিকার ঠোঁট এক করে দিল। অনেক কিছু বুঝে ওঠার আগেই সব কিছু হয়ে গেছে। পাশে থেকে সব মানুষ এই দৃশ্যটি বেশ ভালোই উপভোগ করছিল, কিন্তু এটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অনেক এক ঝটকায় আনিকা থেকে নিজেকে আলাদা করে নিল। অনেক এক প্রকার লজ্জিত। তারপর অনেক মাথা নিচু করে দ্রুত সেখান থেকে চলে যায়। আনিকা সেখানে দাঁড়িয়েই থাকে। অনেক এদিকে ভাবছে, আমি তো অনেক বড় একটা মাস্তান ছিলাম, কিন্তু আনিকা তো দেখছে আমার থেকে অনেক বেশি গুণটি। আর অপরদিকে আনিকা ভাবছে, অনেককে প্রেমে ফেলবই আমি। তুই আমার বন্ধুত্ব গ্রহণ করিসনি। জীবনে যদি বিয়ে করতে হয় তাহলে তোকেই করব, কথাটা জেনে রাখিস অনেক। সেদিন বিকেলের কথা। অনেক চায়ের দোকানে বসে সিগারেট টানছে। এমন সময় আনিকা কোথা থেকে যেন এসে অনেকের মুখ থেকে সিগারেটটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এটা দেখে অনেকটা ক্ষিপ্ত হয়ে বলল, কি হলো আনিকা? যা হয়েছে বেশ হয়েছে। তোমার সিগারেট খাওয়া যাবে না। কেন? আমি কি তোমার বাবার টাকা সিগারেট খাচ্ছে? হ্যাঁ না, তবে আমার স্বামীর টাকায় খাচ্ছ। মানে কি? মানে বুঝবে না, আর তোমাকে এত কিছু বুঝতে হবে না। শুধু এইটুকু জেনে রাখো, আজ থেকে সিগারেট খাওয়া যাবে না। বেশ। ধাত। এই যে মাস্তান, অনেক সমস্যা কি? অনেক এবার চুপসে যায়, কারণ এটাই তার একমাত্র দুর্বলতা, যেখানে আনিকা সরাসরি আঘাত করেছে। অনেক স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। তাই দেখে আনিকা বলল, যেটা বলেছি সেটাই করতে হবে, ওকে? দেখো আনিকা, দয়া করে আর আমাকে ডিস্টার্ব করো না প্লিজ। অবশ্যই করব। তোমাকে যদি ডিস্টার্ব না করি তাহলে কাকে করব শুনি? এটা বলে একটা মিষ্টি হাসি দিয়ে আনিকা সেখান থেকে চলে যায়। আনিকাকে অনেক পছন্দ করে ঠিকই, কিন্তু অনেক তার খারাপ জীবনের সাথে আনিকাকে জড়াতে চায় না। অনেক চায় না তার এই অবহেলিত, কলঙ্কিত আর গ্যাংস্টার নামক জীবনের সাথে আনিকার জীবনটা জড়িয়ে যাক। আর তাই হয়তো অনেক সব সময় আনিকাকে এড়িয়ে চলে। যেহেতু আনিকা কিছুতেই তার কথা বুঝতে চাচ্ছে না, তাই অনেক ভাবলো আনিকাকে সবকিছু বুঝিয়ে বলবে। সেজন্য অনেক তখনই আনিকাকে ফোন দেয়। হ্যালো আনিকা। আজ সূর্য কোন দিকে উঠেছে? মিস্টার অনিক আমায় ফোন দিয়েছে। কাল কলেজে তাড়াতাড়ি আসবে, তোমার সাথে কিছু কথা আছে। ওকে, ঠিক আছে। এরপর অনেক ফোনটা কেটে দেয়। এদিকে আনিকা ভাবছে অনেক হয়তো কাল তাকে প্রপোজ করবে, তাই সে অধীর আগ্রহ নিয়ে কালকের দিনটার জন্য অপেক্ষা করতে থাকে। পরের দিন ভার্সিটিতে আনিকা অনেক আগে এসে অনেকের জন্য একটা কোণে বসে অপেক্ষা করছে, কিন্তু অনেকের কোনো খোঁজ নেই। এখনো অনেক আসেনি। কিছুক্ষণ পর অনেক আসলো, কিন্তু আনিকা সেদিকে খেয়াল করেনি। অনেক এসে আবার রীতিমতো আনিকার রূপে ক্রাশ খেলো। আনিকা আজ নীল শাড়ি পরেছে, হাতে কাচের চুড়ি, চোখের কাজল আর কপালের ছোট্ট একটি টিপ, একেবারে মায়ায় ভরা মুখ। যদিও আনিকা অনেকের উপস্থিতি টের পায়নি, পরক্ষণেই আনিকা বুঝতে পারলো অনেক এসেছে। অনেকের দিকে তাকিয়ে সে অবাক হলো, কারণ অনেক তার দিকে এক পলক তাকিয়ে আছে, যেন সে এক স্বপ্ন দেখছে। পরে আনিকার কথায় অনেক নিজেকে হারিয়ে যাওয়া কল্পনা থেকে ফিরে পায়। এরপর আনিকা বলল, এই যে হ্যালো, কি দেখছো এভাবে? এই যে অনেক, কি হয়েছে তোমার? কি ভাবো? কই কিছু না তো। তাহলে এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? এমনি। আচ্ছা, তুমি কি যেন বলবে বলে ডেকেছিলে? বলবো তো।
অনেক ভাবছে সে আজ আনিকাকে সবকিছু বুঝিয়ে বলবে। সে মনস্থির করে বলতে শুরু করে। দেখো অনিকা, আমি তোমাকে ভালো। অনেক থেমে যায়, সাথে সাথে নিজেকে বলে। এই অনেক, এগুলো কি বলছিস? আমি তো এগুলো বলতে আসিনি। অনেক নিজেকে সামলে নেয়। আনিকা তখনই প্রশ্ন করে। অনেক, বলো তুমি আমাকে কি? না, দেখো অনিকা, আমি আসলে তোমাকে কিছু বলতে এসেছি। হুম, সেটা তো আমি জানি, কিন্তু কি বলার জন্য ডেকেছো তা তো বলবে। অনিকা, আসলে আমি। অনেকের কথা আবারও আটকা পড়ে যায়। অনেকের কোনো দিন কোনো কথা বলতে বাধেনি, কিন্তু আজ সে কেন যেন আনিকার কথায় বেঁধে যাচ্ছে। অনেক বুঝতে পারে সে আনিকার মায়ে জড়িয়ে পড়েছে, আর তাই সে কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে পারে। কিন্তু আনিকা পেছন থেকে দৌড়ে এসে অনেককে জড়িয়ে ধরে। অনেক বুঝতে পারছে তার সাথে ঠিক কি হচ্ছে, কিন্তু সে নিজেকে ছাড়িয়ে নিল না, কারণ সেও যে আনিকাকে ভালোবেসে ফেলেছে। কিন্তু তারপরেও সে নিজেকে আনিকার থেকে আলাদা রাখতে চায়। তার মনটা সব সময় তাড়া করে বেড়ায়, কারণ সে একজন মাস্তান ছেলে। সমাজে তাকে সবাই গুন্ডা মাফিয়া নামে চেনে। এই কথা মনে হতেই অনেক আনিকার থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আর সে আনিকাকে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কোথা থেকে যেন কিছু ছেলে পেলে এসে অনেককে বলল। কিরে, সেদিন তো আমার অনুপস্থিতিতে আমার লোকেদের সাথে খুব মারলি, আজ দেখি তোর কত দম। অনেক ঘুরে তাকায়। মেয়রকে তুলে নিয়ে গিয়েছিল অপোজিট পার্টির গ্যাংয়ের ছেলেরা। তাদের লিডার মামুন এসেছে আজ ভার্সিটিতে। অনেক মামুনের দিকে তাকিয়ে বলে। ওহ মামুন, তাহলে ওরা তোর লোক ছিল। দেখ, মেয়রকে কেন তুলে নিয়ে গিয়েছিল সেটা আমি জানি। সমস্যা তোদের গ্যাংয়ের ভিতর, তাই শুধু শুধু মেয়র সাহেবকে তুলে নিয়ে অপরাধ করছে তার লোকেরা। এখন যা এখান থেকে, এখন আমি মারামারি করার মুডে নেই। প্লিজ এখন ডিস্টার্ব করিস না। কেন রে, আমাদেরকে দেখে ভয় পেয়ে গেলি? হা হা হা। তোর মনে হয় সেদিনের কথা মনে নেই? তোর মুখে যে কাটা দাগটা এখনো কাছে আছে, এত তাড়াতাড়ি আমার মায়ের কথা বলে গেছিস? তার মানে আজকে তোরা প্রস্তুত হয়ে এসছিস। আজ তোকে খোলস করে তারপরে আমরা এখান থেকে যাব। আচ্ছা, হায় তাহলে দেখি কেমন পারিস। তারপর মামুনদের সাথে অনেকের মারামারি শুরু হয়ে যায়। অনেক মারামারিতে খুবই এক্সপার্ট, তাই মারামারিটা বেশ জমে উঠেছে। অনেক সবাইকে মেরে প্রায় কাহিল করে দিয়েছে। অনেক সামনে থেকে একটা ছেলেকে মারছে, হঠাৎ করে একজন পেছন থেকে এসে অনেকের পিঠে চাকু ঢুকিয়ে দিল। পেছন থেকে ছুরি মারলি? অস্তাগলের সামনে থেকে মার দেখি। কথাটা বলে অনেক যন্ত্রণার মধ্যেও হেসে ওঠে। ছেলেটাকে টেনে সামনে নিয়ে এসে পিঠ থেকে চাকুটা বের করে সেটা দিয়েই ছেলেটাকে সেখানেই শেষ করে দিল। এরপর সে চাকু দিয়ে আরো 2-3 জনকে শেষ করে। এটা দেখে বাকি সবাই ভয় পালিয়ে যায়। সবাই চলে যাওয়ার পর অনেক তার পিঠে হাত দিয়ে মাটিতে বসে পড়ে। অনেকের পিঠ দিয়ে অঝরে রক্ত ঝরতে থাকে। এটা দেখে আনিকা চিৎকার করে কান্না করতে শুরু করে দেয়। হেই, তুমি কান্না করছো কেন? তাদের গাড়িটা বের করো, হাসপাতাল যেতে হবে। তুমি কেন এইসব মারামারি করো? এসব মারামারি না করলে কি তোমার হয় না? দেখো, আজ যদি তোমার কিছু একটা হয়ে যেত তাহলে আমি কাকে নিয়ে স্বপ্ন দেখতাম? তুমি এসব কথা এখন বন্ধ করবে? তাদের গাড়ি বের করো, এসব আমার নিত্যদিনের খেলা। গাড়ি তো বের করবই, কিন্তু তার আগে বলো তুমি এসব কাজ ছেড়ে দেবে বলো। এই জন্যই আমার মেয়েদের একদম পছন্দ না। এদিকে আমি মারা যাচ্ছি, ওদিকে তার বকবক শেষ হচ্ছে না। থাকো, তুমি তোমার গাড়ি আনতে হবে না, আমি একাই চলে যাচ্ছি। অনেক বিরক্তি নিয়ে কথাটা বলে। তারপর অনেক তার শার্টটা খুলে পিঠে পেঁচিয়ে নিয়ে কষ্ট চেপে হাঁটতে শুরু করে। এদিকে আনিকা শুধু কেঁদেই যাচ্ছে। অনেককে হেঁটে যেতে দেখে আনিকা দৌড়ে গিয়ে গাড়ি স্টার্ট করে। তারপর অনেকের কাছে গিয়ে জোর করে অনেককে গাড়িতে উঠিয়ে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের নার্সটা অনেককে ধরে তাড়াতাড়ি করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। ডাক্তার অনেকের চিকিৎসা শুরু করে দিল। এদিকে আনিকা থিয়েটারের বাইরে বসে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে যাচ্ছে। আনিকার কান্না যেন আজ থামার নয়। সে অনেকের জীবনের ঝুঁকি নিয়ে গভীরভাবে ভাবছে। আর যদি অনেকের কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? আমি কাকে নিয়ে বাঁচতাম? তাকে ভালোবাসলাম, তাকে বখাটে হতে হলো। কেন আমার সাথে এমনটা হয়? আমি তো চেয়েছিলাম একটা সাধারণ ছেলেকে ভালোবাসতে, যে সব কিছু ভুলে শুধু আমার দুষ্টু মিষ্টি আবদারগুলো পূরণ করবে আর আমাকে তার পৃথিবীর বেশ সব থেকে বেশি ভালোবাসবে। আমার ভালোবাসে কি কোনো কমতি আছে? কেন অনেক বাজে বাজে কাজে নিয়োজিত? অনেক একবার সুস্থ হয়ে উঠুক, আমি ওর কাছ থেকে জেনে ছাড়বো কেন বখাটে হয়েছে ও।
ওর বখাটে হওয়ার পেছনে কারণটা না জানা পর্যন্ত আমার শান্তি নেই। শুধু শুধু আমার চোখের জল ঝরছে, আর কিছুই ভালো লাগছে না আমার। ডক্টর কখন থিয়েটার থেকে বেরোবে? আনিকা বসে বসে কান্না করছে আর এসব ভেবে যাচ্ছে। এদিকে ডাক্তার অনেকক্ষণ চিকিৎসা করার পর থিয়েটার থেকে বেরিয়ে আসে। ডাক্তারকে থিয়েটার থেকে বের হতে দেখে আনিকা দৌড়ে গেল ডাক্তারের কাছে, এসে বলে, ডক্টর, এখন অনেকের কি অবস্থা? ও এখন কেমন আছে? ও সুস্থ আছে তো? থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আমি কি এখন ভেতরে যেতে পারি? ঠিক আছে ডক্টর। আনিকা অনেকের কাছে চলে আসে। আনিকা ভেতরে গিয়ে দেখলো অনেক বেডের উপর শুয়ে আছে, পাশে নার্স স্যালাইন পরিবর্তন করে দিচ্ছে। আনিকা অনেকের কাছে গিয়ে বসলো, তারপর অনেকের হাত ধরে বলে, এখন কেমন লাগছে অনেক? মোটামুটি ভালো। আনিকা মনে মনে যা ভেবেছিল সেসব অনেককে বলতে চাইলো, কিন্তু আবার পরক্ষণেই ভাবলো এটা তো হাসপাতাল, এখানে ওইসব কথা বলা ঠিক না। আর তাই আনিকা সেসব কথা বলল না। এদিকে নার্স স্যালাইন পরিবর্তন করে কেবিন থেকে বেরিয়ে যেতে থাকে। এমন সময় আনিকা নার্সকে বলল, নার্স, অনেককে কবে বাসায় নিয়ে যাওয়া যাবে? এখন তো উনি সেফ আছেন, তাই চাইলে কাল সকালে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ আপনাকে। নার্স কেবিন থেকে বেরিয়ে যায়। এদিকে আনিকা অনেকের সেবা করা শুরু করে দিল। সারাদিন ধরে আনিকা হাসপাতালে বসে অনেকের যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটা করে দিচ্ছে। অনেককে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো সব কিছু নিজেই করছে। সে তার ভালোবাসার সবটুকু দিয়ে অনেককে সুস্থ করে তোলার চেষ্টা করছে। এরপর দেখতে দেখতে রাত হয়ে যায়। তখন অনেক আনিকাকে বলল, আনিকা, অনেক রাত হয়ে গেল, তুমি বাসায় যাও। তোমাকে এখানে রেখে আমি বাসায় যাব? হ্যাঁ, বাসায় যাও। নিখিল বাসা অনেক চিন্তা করবে। কিন্তু তোমাকে একা রেখে আমি কিভাবে বাসায় যাব? বাবার জন্য এইসব হলো, উনি কিছু বলবে না? আরে, আমার কোনো সমস্যা হবে না। আর কোনো সমস্যা হলে নার্সরা তো আছে, সো তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি বাসায় যাও। আচ্ছা ঠিক আছে। এরপর আনিকা বাসায় চলে যায়। এদিকে অনেক ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আনিকার ঘুম ভাঙতে একটু দেরি হয়ে যায়, আর তাই তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে হাসপাতালে ছুটে চলে যায়। হাসপাতালে এসে কেবিনে গিয়ে দেখে অনেক বেডে নেই। আনিকা তো অনেক চিন্তিত হয়ে যায়। এরপর আনিকা কেবিন থেকে বেরিয়ে নার্সের কাছে গিয়ে বলল, নার্স, অনেক কোথায়? কালকের পেশেন্টটা, উনি তো সকাল সকাল চলে গেছেন। আপনারা কি, হ্যাঁ, আপনাদের কমন সেন্স নেই? এভাবে একটা রোগীকে হুট করেই একা একা চলে যেতে দিলেন? আমরা কি করব? আমরা তো আর জোর করে রোগীকে আটকে রাখতে পারবো না। হয়েছে, আর অজুহাত দেখাতে হবে না, থাকেন আপনি। ক্ষিপ্ত হয়ে আনিকা হাসপাতাল থেকে বেরিয়ে গেল। আনিকা অনেকের বাসার ঠিকানা জানে না, তাই বাসায় যেতে পারছে না। সে এখন কি করবে বুঝতে পারছে না। আনিকা বাসায় এসে অনেককে একটা কল দিল। হ্যালো অনিক, এটা কি হলো বলো তো? কোনটা কি হলো? তুমি কাউকে কিছু না জানিয়ে হসপিটাল থেকে বাসায় চলে গেলে মানে? আমি এখন সুস্থ আছি তো, হাসপাতালে থেকে কি করব? হসপিটাল থেকে কি করবে মানে? ডক্টর তোমায় বেড রেস্ট নিতে বলেছে, তুমি হুট করে এভাবে হসপিটাল থেকে চলে যাবে? আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? ওর জন্য কেন অপেক্ষা করব? আমার জন্য অপেক্ষা করবে না তো কার জন্য অপেক্ষা করবে? আমি কারোর জন্য অপেক্ষা করব না। কেন অপেক্ষা করবে না কেন? আমার ইচ্ছা, তাই অপেক্ষা করব না। তোমার কোনো সমস্যা? হ্যাঁ, অনেক সমস্যা। তাহলে তুমি তোমার সমস্যাগুলো নিয়ে বসে থাকো, আমার কি? অনিক, তুমি আমার সাথে এইভাবে হেয়ালি করে কথা কেন বলছো? তাহলে কিভাবে কথা বলবো বলো? আমার সাথে একটু ভালো করেও তো কথা বলতে পারো না কি? না, আমি ভালো করে কথা বলতে পারি না। তুমি না একটা রসহীন মানুষ। হ্যাঁ, আমি রসহীন মানুষ, তাতে কার কি? উফ, তোমার খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করলাম আর তোমার সাথে ঝগড়া করছি। ধুর, এসব ভালো লাগে না। আমার খোঁজ খবর নিতে কে বলেছে? অনিক, আচ্ছা হয়েছে, এখন বলো কেন ফোন করেছো? সকালে এইভাবে হসপিটাল থেকে চলে গেলে, নাস্তা করেছো? হ্যাঁ, নাস্তা করেছি। ওষুধগুলো ঠিক মতো খেয়েছো? খেয়েছি। আচ্ছা অনিক, কাল কি কি বলার জন্য আমাকে ডেকেছিলে বললে না তো? ওই তো, আমি তোমাকে বলতে চেয়েছিলাম, আমি তোমাকে। আবারও অনেক কোথায় যেন বেঁধে যাচ্ছে। অনেক কি বলতে চাচ্ছে আর কি বলছে কিছুই বুঝতে পারছে না। অনেক আনিকাকে যে কথা বলার জন্য কালকে ভার্সিটিতেই ডেকেছিল সেটা সে কিছুতেই বলতে পারছে না। কি করে বলবে কিছুতেই বুঝতে পারছে না। বারবার কোথায় যেন বাঁধিয়ে যাচ্ছে অনেক, আর তাই অনেক কলটা কেটে দিল। আনিকা কিছুই বুঝতে পারছে না অনেকের মনে কি চলছে। অনেক কি বলতে চাচ্ছে, কি করতে চাচ্ছে, কোনোটা তার মাথায় ঢুকছে না।
আনিকা চুপ করে বসে রইল। অপরদিকে অনেক ভাবছে, যে অনেক মানুষ খুন করতে ভয় পায় না, আজ সেই অনেক একটা মেয়েকে সামান্য কথা বলতে পারছে না। একটা মেয়ের কাছে কথা বলতে সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে। অনেক বুঝতে পারছে না তার জীবনে ঠিক কি ঘটে চলেছে। অনেক সবকিছু ভেবে আবারও চিন্তা করে আনিকাকে এবার ফোন করে সবকিছু বলে দেবে। অনেক চায় না যে তার সাথে আনিকার জীবনটা জড়িয়ে তার জীবনটাও নষ্ট হোক। সে তার জীবনের অন্ধকার দিকটা থেকে আনিকাকে বাঁচাতে চায়, কিন্তু পরক্ষণেই আবার আনিকার প্রতি তার মনটা তীব্রভাবে আকৃষ্ট হয়ে ওঠে। যাই হোক, রাত প্রায় 11টা। অনিকের চোখে কোনো ঘুম নেই। এদিকে আনিকারও একই অবস্থা। অনিক ভাবছে এখন আনিকাকে ফোন করবে, কিন্তু হঠাৎই এমন সময় আনিকার কল আসলো। এখন তুমি ওইভাবে কলটা কেটে দিলে কেন? না, এমনি। না, তুমি এমনিতেই কলটা কাটুনি। সত্যি করে বলো তো কি হয়েছে, আর কালকে কি কি বলার জন্য ডেকেছিলে সেটাও বলতে হবে। দেখো অনিকা, আমি একটা বখাটে মাস্তান একটা ছেলে। মনস্টার নামে গ্যাংয়ের নাম শুনেছ? সেটা আমার নিজের গ্যাং। জীবনটা আমার গোলাগুলি, মারামারি, খুন খারাপিতে চলছে। তুমি তার বড়ও কেন আমাকে ভালোবাসতে চাচ্ছ? কেন তুমি তোমার নিজের জীবনটা নষ্ট করতে চাচ্ছ? আমি তোমাকে কিছুই দিতে পারবো না। আমি তোমার কোনো আবদার পূরণ করতে পারবো না। আর কেন এবার তুমি আমার মতো অবহেলিত কলঙ্কিত বখাটে খারাপ মাস্তান একটা ছেলেকে ভালোবাসবে? তোমার বাবার তো কোনো কিছুরই কমতি নেই, তারপরও তুমি কেন আমার মতো বখাটে ছেলের পেছনে পড়ে আছো? তুমি আমার থেকে দূরে থাকো অনিকা, প্লিজ। এই কথা বলার জন্য তুমি কাল আমায় ডেকেছিলে? আচ্ছা, তাহলে এবার আমার উত্তর শোনো। দুনিয়ার কিচ্ছু চাই না, শুধু তোমাকে চাই। আমি আমার বখাটে অনেককেই চাই। আমি আমার বখাটে অনেককে অনেক ভালোবাসি, আর আমি জানি আমার অনেকেও আমায় অনেক ভালোবাসে। অনেক বুঝতে পারছে না কি বলবে। সে কিছু সময় চুপ থেকে বলে, কি বলেছে যে আমি তোমাকে ভালোবাসি? ঠিক, সব কথা মুখে বলতে হয় না, আমিও কিছু বুঝি। এটা শুনে অনেক ফোনটা কেটে দিল। অনেকের কিছুই ভালো লাগছে না। আনিকাও তখনও কান্না করছে। অনেক কি করবে কিছুই বুঝতে পারছে না। অনেক ভাবছে সে তার মা বাবার সাথে কথা বলবে, কিন্তু তার মা বাবার সাথে সে কিভাবে কথা বলবে? তার মা বাবা তো অনেক দিন আগেই তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। অনেকের মাথায় কিছুই আসছে না। অনেক একটা সিগারেট ধরিয়ে টানতে লাগলো। কিছুক্ষণ পর ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লো। কিন্তু আনিকার তো চোখে ঘুম নেই, সে শুধু কান্না করেই যাচ্ছে। আনিকার বাবা তার কান্নার আওয়াজ শুনে তার কাছে যায়। কি হয়েছে রামা? আনিকা চুপ করে থাকে, নিজের মতো কেঁদে চলেছে। আমাকে বল কি হয়েছে? বাবা, অনেক। কি করেছে অনেক তোর সাথে? কি কোনো খারাপ ব্যবহার করেছে? না বাবা, আমি অনেককে ভালোবাসি, কিন্তু ও আমায় দূরে ঠেলে দিচ্ছে। আমাকে সে পাত্তা দেয় না। ও, এই ব্যাপার। আচ্ছা, আমি অনেকের সাথে কথা বলবো এই ব্যাপারে। সত্যি বাবা? সত্যি। আই লাভ ইউ বাবা। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়। আনিকার বাবা এটা বলে চলে গেল। আনিকার বাবা চিন্তায় পড়ে গেছে। অনেক এক কথার মানুষ, সে কি শুনবে তার কথা? মেয়ের চিন্তায় তার ঘুম হারাম হয়ে যায়। তিনি জানে তার মেয়ে যদি মন থেকে কিছু চায়, তবে সেটা না পেলে নিজেকে কষ্ট দিবে। পরের দিন সকালে অনেক চা খাচ্ছে চায়ের দোকানে বসে। তার চোখে রাতের অনিদ্রার ছাপ স্পষ্ট। এমন সময় আনিকার বাবার আগমন। মেয়র সরাসরি অনেকের কাছে গিয়ে বললেন, অনেক, এদিকে শোনো একটু। জি আঙ্কেল, কিছু বলবেন? কিছু বলার ছিল। জি আঙ্কেল, বলেন কি কথা? অনেক, তোমার কাছে একটা জিনিস চাইবো, দিবে? আরে আঙ্কেল, কি বলেন এগুলো? আমার মতো একটা মাস্তান কি দিতে পারে আপনাকে? বড় বলেন, কি দিতে পারি আপনাকে? অনেক, আমি আনিকার জন্য তোমাকে ভিক্ষা চাই। প্লিজ না করো না। না করলে মেয়েটা আমার শেষ হয়ে যাবে। সে নিজেকে শেষ করে ফেলবে। আঙ্কেল, আনিকা আমার অতীতের সম্পর্কে তো কিছুই জানে না। আঙ্কেল, আমি আনিকাকে ঠকাতে চাই না, আর তাই আমি আনিকার থেকে দূরে থাকার চেষ্টা করছি। আর সত্য কখনো চাপা থাকে না। আনিকা কোনো না কোনো দিন ঠিকই জানবে আমার অতীতের ব্যাপারে। সেদিনকে আনিকা ভালোবাসবে আমাকে। অনেক, তোমার কাছে হাত জোড় করছি বাবা। কি করছেন আঙ্কেল? ছোটদের সামনে কখনো এমন করতে নেই। আমি আনিকাকে সব বুঝিয়ে বলবো, আপনি চিন্তা করেন না। অনেক মেয়রকে থামিয়ে দেয়। এরপর তারা আরো কিছুক্ষণ কথা বলে। মেয়র অনেকের মধ্যে কিছুটা হলেও আশার আলো দেখতে পান। এরপর আনিকার বাবা সেখান থেকে চলে যায়। অনেক আনিকাকে ফোন করে বিকেলে নদীর পাড়ে আসতে বলে। তারপর অনেকও সেখান থেকে চলে যায়। বিকেল 5টা। অনেক নদীর পাড়ে বসে কি যেন ভাবছে। গভীর চিন্তায় নিমগ্ন অনেক। এমন সময় অনেকের কাঁধে কার যেন হাতের স্পর্শ অনুভব করে।
পিছনে তাকিয়ে দেখে আনিকা। মেয়েটার চোখ দুটো লাল হয়ে আছে। অনেক কান্না করেছে রাতে। অনেক মনে মনে অনেক ব্যথিত হয়। কেমন আছে আনিকা? তুমি জানো না আমি কেমন আছি। আনিকা, আমি অনেক দুঃখিত তোমাকে কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আনিকা, আমার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। আনিকা চুপ করে থাকে। অনেককে বলার সুযোগ দেয়। অনেক বলে, আনিকা, তুমি আমার ব্যাপারে অনেক কিছুই জানো না, যেগুলো জানলে হয়তো আমার প্রতি যে ভালোবাসা তোমার জন্মেছে এটা মুহূর্তের মধ্যেই ঘৃণায় পরিণত হয়ে যাবে। কি বলতে চাও তুমি অনেক? আনিকা সরাসরি প্রশ্ন করে। এরপর অনেক বলতে শুরু করলো। আনিকা, আমার একটা অতীত আছে। সে অতীতের অনেকের সাথে এখনকার অনেকের কোনো সম্পর্ক নেই। সে অনেক ছিল সবার ভালোবাসার, আর এই অনেক হলো সবার ঘৃণার। সে অনেক ছিল বাবা মায়ের অনেক আদরের সন্তান, আর এই অনেক হলো বাবা মার সব থেকে ঘৃণার অনেক। জানো অনিকা, আমার মা বাবার আমি একমাত্র সন্তান, কিন্তু আজ 5টা বছর তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। অনেক চেষ্টা করেছি আমি মায়ের সাথে কথা বলতে, কিন্তু না, সে সৌভাগ্যটা আর হয়নি। অনেক চেষ্টা করেছিলাম বাবার মুখে সে ভালোবাসার ডাক নামটা শুনতে, কিন্তু পারিনি। অনেক কাঁদছে আর তার কথা আটকে যাচ্ছে। কিছুক্ষণ পর অনেক আবার বলতে শুরু করে। জানো অনিকা, আমি যখন কলেজে পড়ি তখন একটা মেয়ের সাথে পরিচিত হয় আমার। আমাদের পরিচয়টা ছিল অনেক কাকতালীয়। মেয়েটার নাম ছিল মিলি। আমাদের পরিচয় হয় একদিন রাতে। সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছে। আমি আমার নানুর বাসা থেকে বাইকে চড়ে বাসায় আসছি। এমন সময় একটা মেয়ে হাত নাড়িয়ে আমাকে দাঁড়াতে বলল। কি ব্যাপার, এভাবে দাঁড় করালেন কেন? এই ঝুম বৃষ্টিতে কেউ কি এমনিতে কাউকে দাঁড় করায়? হ্যাঁ, তো আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? আমাকে একটু সামনে এই জায়গায় নামিয়ে দিবেন প্লিজ। জি, আমি ওইদিকে যাচ্ছি, উঠুন। ধন্যবাদ। আমি তাকে নিয়ে চলতে লাগলাম। কেউ কোনো কথা বলছি না। ওই সময় মেয়েটা আমাকে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম অনেক। আপনার? আমার নাম আফরোজা। তো কোথা থেকে এসেছেন আপনি? এই তো নানুর বাসা থেকে। আপনি? আমি একটু আন্টির বাসায় গিয়েছিলাম, কিন্তু ফিরতে দেরি হয়ে গেল। এই সময় বিজলি অনেক জোরে গর্জে উঠল। আফরোজা আমাকে জড়িয়ে ধরে। আমি চমকে উঠেছিলাম, কিন্তু মনের মাঝে এক অজানা ভালো লাগা কাজ করছিল। এখনো সে অনুভূতি আমি অনুভব করি। আমি খেয়াল করলাম আফরোজা এখন আমাকে জড়িয়ে ধরে আছে। কিছুক্ষণ পর আফরোজার বাসার সামনে পৌঁছালাম। এখন আফরোজা আমাকে জড়িয়ে ধরে আছে। তাই দেখে আমি ওকে বললাম, জি, এবার তো একটু ছাড়ুন। ওহ সরি। মিলি কিছুটা লজ্জা নিয়ে নেমে গেল। তারপর আমি বাসায় চলে গেলাম। কিন্তু আমার কেন যেন খুব ভালো লাগছিল। মনে হচ্ছিল আমার মনের মানুষকে আমি খুঁজে পেয়েছি। আমি পরের দিন এসব মন থেকে মুছে ফেললাম। কিন্তু হঠাৎ একদিন আমি কোথায় যেন যাচ্ছিলাম। এমন সময় লক্ষ্য করলাম আফরোজা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমি ওকে দেখিয়ে নিজে থেকে ওর কাছে গেলাম। কেমন আছেন আফরোজা? জি, কে আপনি? আসলে মাথায় হেলমেট থাকায় আফরোজা সেদিন আমাকে খেয়াল করেনি। এরপর আমি বললাম, ও যে সেদিন বাইক, বৃষ্টি। আমার এমন কথা শুনে আফরোজা বুঝতে পেরে গেল আমি অনেক। সাথে সাথে মেয়েটা লজ্জায় লাল হয়ে গেল। সেদিন অনুভূতিটা কিন্তু আজও বলতে পারিনি, আমার প্রথম অনুভূতি। কিছুক্ষণ দুজনে নীরবতা পালনের পর আমি নীরবতা ভেঙে বললাম, কোথায় যাচ্ছেন? এই তো একটু কলেজে যাব। চলুন, আমি ওইদিকে যাব। ধন্যবাদ, আমি অন্য কোনো গাড়িতে যেতে পারবো। আরে চলুন তো। এরপর আমি অনেক জোর করি। তখন সে বাইকে উঠলো। তারপর আফরোজার সাথে গল্প করতে করতে যেতে লাগলাম। তা আপনি কোন ইয়ারে পড়েন? ইন্টার প্রথম বর্ষ। আপনি? আমিও। আচ্ছা, আপনার কি কোনো বয়ফ্রেন্ড আছে? না। গুড, এই তো আপনি কলেজ চলে এসছে। এরপর আফরোজা অনেককে ধন্যবাদ দিয়ে চলে গেল। অনেক সেই প্রথম দিনেই আফরোজার প্রেমে পড়ে যায়। অনেক ইচ্ছে করে প্রতিদিন ওর বাসার সামনে দিয়ে যেত, শুধু ওকে একটিবার দেখার জন্য। আর মাঝে মাঝে ওকে কলেজেও দিয়ে আসতো। ও যেতে চাইতো না, কিন্তু অনেক জোর করে নিয়ে যেত। এভাবেই ওর সাথে অনেকের পরিচয়, ভালো বন্ধুও হয়ে যায়। একসময় অনেক ওকে প্রপোজ করে ফেলে, কিন্তু আফরোজা না করে দেয়। তারপর থেকে অনেক আর আফরোজার সাথে তেমন দেখা করতো না। সে হয়তো চাইতো অনেক তাকে আরেকটি বার বলুক, আফরোজা, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার সাথে আমার বাকিটা জীবন কাটাতে চাই, তুমি কি আমার আপন হবে? কিন্তু অনেক আর আফরোজাকে এসব কথা বলে না। এভাবেই কেটে গেল আরো 5 দিন। এমনি একদিন সকালে ঘুম থেকে উঠে অনেক দেখে তার সামনে একটি মেয়ে বসে আছে। মেয়েটি পেছনে ঘুরে বসে আছে, তাই অনেক ঠিক করে দেখতে পারছে না মেয়েটি কে। এরপর অনেক মেয়েটিকে দেখে বলল, এই কে আপনি? আপনি কে, তাই না? এটা বলেই আফরোজা অনেকের একটা কান ধরে। অনেক তার এমন ব্যবহার দেখে অনেকটা অবাক হলো। এরপর আফরোজা আবার বলল, এই কুত্তা, তুই আমার সাথে আর দেখা করিস না কেন? আমি কে হই? আমি তোমার সাথে দেখা করব? কে হোস?
তাই না? চল আমার সাথে, দেখাচ্ছি তুই কে হোস আমার। এরপর আফরোজা অনিককে টানতে টানতে বাহিরে নিয়ে আসে আর অনিকের আম্মুকে বলে, আন্টি আমরা একটু আসছি। এই বলে অনিককে এক প্রকার টানতে টানতেই কোথায় যেন নিয়ে যাচ্ছে আফরোজা। কিছু দূর যাওয়ার পর অনিক তো পুরাই অবাক। আরে এটা তো কাজী অফিস, এখানে আমরা কি করব? ভিতরে গেলেই বুঝতে পারবি কি করব। এরপর আফরোজা অনিককে ভেতরে নিয়ে যায় আর তারা দুজনে বিয়ে করে ফেলে। তারপর বাসায় আসে। আফরোজাকে অনিকের মা বাবা খুব পছন্দ করতেন, তাই তারাও তাদের বিয়েটা মেনে নিলেন। এরপর থেকে শুরু হয় তাদের নতুন এক জীবন। খুব সুখে শান্তিতে চলছিল তাদের সুখের সংসার, কিন্তু সুখ সবচেয়ে বেশি স্থায়ী হয় না, সেটা অনিক হয়তো ভুলে গিয়েছিল। বিয়ের 1 বছর পর তারা কক্সবাজার ঘুরতে যায়। সেখানে গিয়ে আফরোজা বুঝতে পারে সে গর্ভবতী। সে যখন অনিককে এটা বলে, অনিক তো খুশিতে আত্মহারা হয়ে যায়। অনিক সাথে সাথেই মা বাবাকে ফোন করে খুশির খবরটা জানায়। মা বাবাও অনেক খুশি হন এই খবরটা শুনে। কিন্তু সেদিন রাতে ঘটে যায় অনিকের জীবনের সব থেকে ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাত 8টার দিকে আফরোজার প্রচুর মাথা ব্যথা শুরু হয়। অনিক তার জন্য ওষুধ আনতে চায়, কিন্তু ফিরে এসে দেখে আফরোজা রুমে নেই। অনিক পাগলের মতো আফরোজাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও অনিক তার আফরোজাকে খুঁজে পাচ্ছিল না। কি করবে কিছুই বুঝতে পারছিল না। এমন সময় দেখে অনেক দূর থেকে কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে থাকে। অনিকের আর বুঝতে বাকি রইল না সেটা আফরোজা। অনিক সেখানে দৌড়ে চলে যায়, কিন্তু ততক্ষণে ওরা অনিকের আফরোজাকে শেষ করে ফেলে। তারা সবাই মিলে অনিকের আফরোজাকে গণধর্ষণ করে। অনিক সেখানে যাওয়ার আগেই তারা অনিকের কলিজা আফরোজাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। অনিক কান্না করতে করতে বলে, আনিকা, আমি সেদিন আমার আফরোজাকে বাঁচাতে পারিনি। আনিকা, আমার কলিজাটা অনেক চিৎকার করেছিল, ওদের কাছে হাত জোর করেছিল, কিন্তু তারা আমার কলিজার কোনো কথাই শোনেনি। তারা আর আফরোজাকে বাঁচতে দিল না। তাদের শত্রু ছিলাম আমি, কিন্তু তারা আমার আফরোজাকে মেরে ফেললো। ওরা আমাকে মারতে পারতো, কিন্তু অনিক আর কোনো কথা বলতে পারছে না। বুকটা ফেটে যাচ্ছে ওর কান্নাতে। এবার অনিকের কথাগুলো শুনে আনিকাও কেঁদে দিল। আনিকা তার কান্নাকে থামাতে পারছে না। কিছুক্ষণ পর অনিক আবার বলতে শুরু করলো, জানো আনিকা, আফরোজা অনেক অনেক ভালো ছিল। সে আমার মা বাবার অনেক আদরের ছিল। আফরোজার কেউ ছিল না, তাই সে আমার মা বাবাকে তার নিজের বাবা মা মনে করত। সে আগেই পুরো বাড়ি গুছিয়ে রাখতো। অনিক পাগলের মতো কান্না করছে। আনিকা কিছু না বুঝেই নিজের ওড়না দিয়ে অনিকের চোখের পানি মুছে দিল। আনিকা ভাবছে এত কষ্ট নিয়ে একটা মানুষ কিভাবে বেঁচে আছে। অনিক আবার স্বাভাবিক হয়ে বলতে শুরু করে, তারপর আমি বাসায় চলে আসি। অনেক কিছু মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করে। বাসায় যাওয়ার পর কলিং বেল বাজাতে মা মিষ্টির প্যাকেট নিয়ে আমার সামনে আসে, কিন্তু আফরোজাকে মা না দেখতে পেয়ে আমাকে জিজ্ঞেস করেন, আফরোজা কোথায়? আনিকা, আমি তখন কোনো উত্তর দিতে পারিনি। আমি সেদিন বোবা হয়ে গিয়েছিলাম। আমি মা বাবাকে বলতে পারিনি আফরোজা আর নেই। আমি কিছু না বলে বাসা থেকে বের হয়ে আসি। আমার মা বুঝতে পারেন কিছু একটা হয়েছে। আমি পরে মাকে সবকিছু খুলে বলি। সেদিন আমার মা বাবা আমাকে বাসা থেকে বের করে দেন, কারণ সব দোষ আমার ছিল। আমি ওদের শত্রু ছিলাম, কিন্তু ওরা আমাকে না মেরে আমার কলেজকে মেরে ফেলেছে। তারপর থেকে আমি আর কোনোদিন বাসায় যাইনি। হয়ে গেছে একটা বখাটের ছেলে। ওর চোখে হয়েছে ক্রিমিনাল। পরে তাদের সবাইকে খুন করি, যারা আমার কলেজকে মেরে ফেলেছে। তারপর আমাকে জেলেও যেতে হয়েছে। অনেক পাগলের মতো কান্না করছে, সাথে আনিকাও কাঁদছে। আনিকা বুঝতে পারছে না সে কি করবে। কিছুক্ষণ পর আনিকা সেখান থেকে চলে যায়। অনেক আনিকার চলে যাওয়া দেখে ভাবছে, আমি জানতাম আনিকা, আমার অতীতের ঘটনা জানলে তুমিও আমাকে ঘৃণা করবে। আমার প্রতি তোমার যে ভালোবাসা, যে ভালোবাসাটা থাকবে না। দেখছো আনিকা, আমি আজ সঠিক। আমাকে বলেছিলাম আমাকে তুমি ভালোবাসতে পারো না, কারণ আমি অনেক খারাপ একটা ছেলে। আমার অতীতের ঘটনা শুনে সেই তো আমাকে একা করে চলে গেলে সবার মতো। অনেক আরো কিছুক্ষণ নদীর পাড়ে থেকে একটু মনটাকে হালকা করে বাসায় চলে যায়। পরের দিন সকালে আনিকা অনিককে কল করে। অনেক আনিকার নাম্বার থেকে কল আসা দেখে অনেকটা অবাক হয়ে যায়। এরপর অনেক কলটা রিসিভ করলো। অনেক, কোথায় আছো? নদীর পাড়ে আসতে পারবে একটু প্লিজ? কেন? আরে আসো না অনেক, প্লিজ, না করো না। আচ্ছা, আসতেছে। এরপর অনেক ফ্রেশ হয়ে চলে গেল নদীর পাড়ে। সেখানে গিয়ে দেখে একটা নীল পরী, মানে আনিকা নীল শাড়ি পরে আছে। অনেক পেছন থেকে কাশি দিল। ও, এসেছো তুমি? হুম। অনেক, একটা কথা বলতে পারি? হ্যাঁ, বলো। অনেক, আমি কি তোমার আফরোজা হতে পারি কি তোমার সুখ দুঃখের কষ্টের সাথী? আনিকা, তুমি জানো আমি একটু বকেটে, তারপরেও। অনেক কিছু বলার আগেই আনিকা একটু চুমু দিল অনেকের ঠোঁটে। আমি এই গ্যাংস্টারকে।
এরপর অনিককে জড়িয়ে ধরে আনিকা বলে,